ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি অনেক অনেক ভালো আছেন। দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। নভেম্বর মাসে লস্ট অ্যান্ড ফাউন্ডের প্রথম যে ভিডিওটা আমরা দিয়েছিলাম সেটা ২৬ নম্বর ভিডিও, এবং ২৬ নম্বর ভিডিওটা ছিল মিতুর। আপনারা জানেন যে মিতুর যে লস্ট অ্যান্ড ফাউন্ডের যে ভিডিওটা আমরা দেই সেটা অনেক কমপ্লেক্স একটা ভিডিও, সম্পর্কের দিক থেকে অনেক বেশি কমপ্লেক্স একটা ভিডিও। তবে এই ভিডিওটি সফল হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এখন পর্যন্ত যেহেতু ভিডিওটা শুরু করেছে, আপনারা বুঝতেই পারছেন যে দুপক্ষ এসে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। এক পক্ষ অলরেডি চলে এসছে। বেশ কয়েকটা বিষয় আমি এখানে মেনশন করতে চাই আপনাদের সবাইকে। আপনারা প্রথমত যে বিষয়টা মেনশন করবো সেটা হলো ধৈর্য ধরে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখবেন। অনেকগুলো ব্যাপার আছে যেটা আমরা উদ্ঘাটন করতে চাই। এক, ২ নম্বর হচ্ছে এই ভিডিওতে সম্পর্কের বেসিসে বা ঘটনার প্রেক্ষাপটে মিতুর সাথে সম্পর্কযুক্ত যারা আছেন তাদের কাউকে আপনাদের ভিলেন মনে হতে পারে, কাউকে আপনাদের মনে হতে পারে যে সে অন্যায় করেছে, সে ঠিক করেনি। সেটা অনেকখানি যুক্তিযুক্ত। সেই বিষয়টিকে আমরা বড় করে না দেখে বরং এই যে সফলতাটুকু, মিতু তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে যদি হয় সম্ভব, তাহলে এই পজিটিভ জিনিসটাকে আমরা বড় করে দেখবো। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। কেন অনুরোধ করছি? একটা বাচ্চা যখন পরিবার থেকে হারিয়ে যান, এই এতগুলো কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে পারি, এই বাচ্চাটা সুখকর অবস্থায় থাকে না। মোস্ট কমন কেস হচ্ছে যে বাচ্চাটা আসলে সুখকর অবস্থায় থাকে না, পরিবেশ পরিস্থিতি তাকে বাধ্য করে বা পরিবেশ পরিস্থিতির সে শিকার হয়। সেই বাচ্চাটাকে যখন আমরা পরিবারের কাছে ফেরাতে যাই, ওই বাচ্চার মেমোরি থেকে মনে হওয়া কোনো বিষয়ের উপর বেসিস করে আমরা যদি কোনো ব্যক্তিকে প্রশ্নবিদ্ধ করি বা তার দিকে আঙ্গুল তুলি বা তাকে আমরা যদি গালমন্দ করি, হেয় প্রতিপন্ন করি, তাহলে আমাদের সম্ভাবনার দরজাগুলো অনেকখানি সংকীর্ণ হয়ে যাবে। হয়তো অনেক বাচ্চারই ঠিকানা পাওয়া যাবে, কিন্তু মানুষের গালমন্দের কারণে, মানুষের বকাবকির কারণে, আঙ্গুল তোলার কারণে তিনি হয়তো বা আগ্রহ দেখাবেন না। সুতরাং আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা শুধুমাত্র পজিটিভ জিনিসটাকেই বড় করে দেখবেন, বাকি বিষয়গুলো অতটুকু গুরুত্ব দেবেন না। এটা বরং ওদের ওপরে ছেড়ে দেবেন যারা ভিকটিম হয়েছে, বা দ্বিপাক্ষিক ব্যাপার, ওনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ওনারা আসলে কি করবেন। তবে অনেকগুলো বিষয় আমি আজকের এই ভিডিওতে অ্যাড্রেস করব। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে করা যে পরিবার, সেই পরিবারের কাছে নিয়ে যাব, এবং তারা অলরেডি এসে উপস্থিত, আমাদের সেটে উপস্থিত আছে। আমরা সেই সেট ইন্টারভিউ করব। নোমান, মিতু ছিল না ওর নাম? মিতু তো না? আমি মানুষের নাম মনে রাখতে পারি না, এটা একটা বড় সমস্যা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বস। মফিজ কে আপনাদের মধ্যে? আপনি মফিজুর রহমান? আচ্ছা, বসেন। আমি আপনার কাছাকাছি যাই একটু। হ্যাঁ, আমি ভিডিও করছি। হ্যাঁ, এই ভিডিওটা আমি পাবলিকলি দেখাবো। তো আপনি দাবি করেছেন মিতু হচ্ছে আপনার মেয়ে? জি। আচ্ছা, আপনি নিশ্চিত উনি আপনার মেয়ে? জি। কিভাবে নিশ্চিত হলেন? মানে আপনি ঘটনাটা কিভাবে জানতে পেরেছেন আমাকে একটু বলেন। মানে হয় কি, মানে ভিডিওটা আমরা দিয়েছি, অনেক সময় ভিডিওটা না দেখে আশেপাশের লোকজন, আত্মীয় স্বজনরা খবর দেয়। আবার অনেকে হয় যে সরাসরি ভিডিওটা দেখে ফেলে। আপনার কাছে সংবাদটা গিয়েছে কিভাবে? আপনি একটু বিস্তারিত যদি আমাদেরকে বলেন। আমি তো 4 তারিখে আপনার ভিডিওটা আমি দেখেছি, বুঝলেন? আপনি নিজে দেখেছেন? আমি নিজে মানে অ্যাক্সিডেন্ট করছি 4 তারিখে আচ্ছা। সকাল 9টার সময়। অ্যাক্সিডেন্ট করার পর বাড়িতে আসছি। বাড়িতে আসলে পরে আমার চাচি আমাকে বলতেছে, এই তোমার এই মেয়ের খবর পাওয়া গেছে। চাচি? চাচি। আচ্ছা। তারপর আমার ভাই বউ আছে, সে বলতেছে। পরে আমি দেখে আমার ভিডিওটা নিয়ে আসছি। আমি তখন দেখতে পারি না, মাজার ব্যথা প্রচুর। পরে আমি ডাক্তারখানে চলে গেছি। পরে বিকালবেলা এসে আমি ভিডিওটা নিজে দেখছি। দেখে পরে আমি তো সব ডিটেলস, সব খবর পেলাম। পাওয়ার পরে আমি নিজে ঠান্ডা, নিজে কন্ট্রোল করতেছি, মানে নিজে চেক দিতেছি এটি তো আমার মেয়ে। আচ্ছা, তো আপনি নিশ্চিত হলেন কিভাবে? আপনি চেহারা দেখে চিনেছেন না ঘটনা? মানে কি, আমার মেয়েরা হাত ভেঙে গেছে, এই হাতের জন্য আমি 3 মাস পঙ্গু হাসপাতালে দৌড়ে বেড়াইছি আমার মেয়েটাকে নিয়ে। আচ্ছা। তারপরে মেয়ে যা বলছে সবগুলোই সব সত্য আছে, কোনো সমস্যা নেই। ওর তো ছোটবেলার একটা ছবিও ছিল। জি, ছোটটা ছবিও আপনার দিয়ে দিচ্ছেন পাশে। তো আপনার তো আর কোনো ঘটনাই শোনার কথা না, আপনার তো ছবি দেখেই মোটামুটি নিশ্চিত হওয়ার কথা, যে চেহারা দেখেই চেনার কথা না? ও তো ছোটবেলায় হারায়নি। কি হয়েছিল? আপনি ওকে পালক দিয়েছিলেন বা দত্তক দিয়েছিলেন, এর ঘটনাটা কি হয়েছিল? বলতে বলে কি, আমার তো মনে করেন 2টা মেয়ে ছিল তখন। হ্যাঁ। তো এই রাখার সমস্যা, মানে আমার এক বোন ছিল। হ্যাঁ। পাশাপাশি ভাই, মিরাজ ভাইয়ের ওয়াইফ যে আমার বোন হয়তো। আচ্ছা, উনি মিরাজ সাহেব? জি। আচ্ছা।
তারপর ওনাকে আমি কি করলাম, ওনার বোনের বাচ্চা আছে হতো না বুঝলেন, হুম তখন আমি কি করলাম, আমার মেয়েটাকে আমি দিলাম, হুম বললাম ঠিক আছে আপনি একে নিয়ে মানুষ করেন। হুম। পরে সেই মানুষ করতে দুইটা মেয়ের মধ্যে ওকে দিয়েছিলেন? হ্যাঁ, দুইটা মেয়ে কি মানে বড় ছোট? আমার বড়টা হলো রেশমি, এটা হলো মেজেটা মিতু। আচ্ছা, কিন্তু ও কি আমাদের কোনো ছেলে মেয়ের কথা বলেছিল ওর ভিডিওতে? বলেছিল একটা বোন আছে। বোন একটা আছে, বোন, ওর রেশমি, কাগজটা দাও। নাম হলো রেশমি, আচ্ছা, দেখতে পারবেন রেশমির নাম আছে। রেশমি নামের কথা বলেছে ও? ওর মেয়ে? ওটা হলো বড় মেয়ে আমার। ওই রেশমির কথা কি ও ভিডিওতে বলেছে? আচ্ছা, সে হচ্ছে আপনার বড় মেয়ে। বড় মেয়ে। তো এই ছোট মেয়েটাকে আপনি দত্তক দিয়েছিলেন, এটার পেছনে কি দত্তক না মানে কাউকে দিয়েছিলেন বড় করার জন্য? তিনি হচ্ছেন মিরাজ। এই মিরাজও এসছেন আমাদের অফিসে আজকে, আমরা বাকি সবার পরিচয় নিব ধীরে ধীরে। তো আমি বিশেষ কোনো কারণ কি ছিল যে কারণে আপনি বাচ্চাটাকে দিয়েছিলেন? কারণ আপনার ঘরে তো অত সন্তান না, মাত্র 2টা সন্তান। বিশেষ কোনো কারণ কি আছে যে কারণে আপনি ভিডিওতে হাইড করতে চাচ্ছেন বা ওরকম কোনো কিছু? না, বিশেষ কারণ বলতে কি, আমার ভাইটা ভালো থাকুক বা বোনটা ভালো থাকুক এই জন্য দিছিলাম বুঝলেন। তখন দেখুন তাদের ঘরে যখন এর বাচ্চা হয়েছে, মৃদুল নাম, এই সেই ছেলেটা। আচ্ছা, এই হচ্ছে মৃদুল। এই হলো মৃদুল। আচ্ছা, আসতেছেন ধীরে ধীরে। হ্যাঁ, বলেন তারপর। এরপরে মনে করেন মৃদুল যখন হচ্ছে, তখন তো চিন্তা করলাম কি যাক, তাদের ঘরে যখন একটা ছেলে সন্তান আসছে, তখন আমার মেয়েটাকে আমি নিয়ে গেলাম। মৃদুল আপনার ছেলে? জি। উনি আপনার সাথে সম্পর্কে কি হতেন? ভাই লাগে এখন। আপন ভাই নাকি এমনিতেই পাড়া প্রতিবেশী? আমার স্বাস্থ্য ওইকে দিয়ে সারা এখন মনে করেন পাড়া করতে গিয়ে স্বাস্থ্য নেই। আচ্ছা, আপনি ওনার বাচ্চাটা নিয়েছিলেন? জি। একটু বলেন তো আমাকে ঘটনাটা কি হয়েছে, উনি যেটা বললো সেটা সত্য কিনা নাকি? ওনার ঘটনাটা সত্য। আমি এনে ছোটবেলায় এনে পালছি, পরে যে বাচ্চা হয়েছে আমার মৃদুল হয়েছে, পরে ও বলছে যে আপনাদের তো আরো মুরব্বীরা ছিল, বলছে যে আপনার তো বাচ্চা কাছে হয়েছে, তাহলে আমার ওই বাচ্চাটা আমাকে দিয়ে দেন আমার। আচ্ছা, আপনার এই মুখের ইয়েটা একটু সরাতে হবে যদি আপনার কোনো আপত্তি না থাকে। তো তার মানে যখন আপনি ওকে নিয়ে আসছিলেন তখন আর আলটিমেটলি হচ্ছে আপনার ঘরে কোনো বাচ্চা ছিল না? না, ছিল না। মানে আমাদের মৃত্যুকে যখন নিয়ে যান তখন আর কোনো বাচ্চা ছিল না? না। তো ওকে নিয়ে যাওয়ার কতদিন পরে ও হয়? ওকে নিয়ে যাওয়ার পর মনে করেন এই 1 বছর পরে। 1 বছর পরে হয়, তখন আবার এই ভদ্রলোক নিয়ে যায়। জি। তো নিয়ে যায়, তারপরে কি হয়? তখন আমি তো তখন ঢাকাতে ছোট একটা চাকরি করতাম। হ্যাঁ, ওই তখন আমি আমার মেয়েকে নিয়ে গেলাম। কোথায় আসেন? ঢাকা কোথায় থাকতেন ঢাকা তখন? মগবাজার 217 নয়টলা। আচ্ছা, 217 নয়টালাতে। নয়টালায়। আপনি মাস্ক রাখতে পারেন, সমস্যা নেই, এখন মাস্ক রাখেন। হ্যাঁ, 217 নয়টালাতে। ওই বাসায় ভাড়া থাকতাম। পরে মেয়ে দুটাকে নিয়ে আমি স্কুলে, লায়েন্স একটা স্কুল আছে পিছনে হ্যাঁ। নয়টলার ভিতরে, বড় মেয়েকে ভর্তি করে দিলাম, ছোট মেয়েকে নিয়ে গেলাম। ছোট মেয়েকে বললো এই বছর হবে না, সামনের বছর দিতে হবে। আচ্ছা। পরে ওরা দুজন লেখাপড়া করতো। হ্যাঁ। পরে ওরা ওইখানেই থাকতো। পরে হঠাৎ করে একদিন সকালবেলা মেয়ে নাকি নাই আমার, আমি তো সকালবেলা সাইকেল নিয়ে চলে যেতাম অফিসে, হ্যাঁ। আর রাত্রে আসতাম। আচ্ছা, এর ভিতরে কি হচ্ছে না হচ্ছে তা আমি জানতাম না। আপনি কি করতেন এই সময়টাতে, কাজ কি ওই করতেন? সময় আমি যে এই আপনার এই সেই এনভয় গ্রুপের ওয়াশের স্টোর কিপার ছিলাম। আচ্ছা, তো কি হতো আপনি জানতেন না, তারপরে আপনি মেয়েরা নিখোঁজ হওয়ার খবরটা আপনি কিভাবে পেলেন? এই যে আপনার এই সে এটা তো অন্য জিনিস, কিন্তু আপনি বাসায় তো মেয়েটা হারিয়েছে, আপনাকে বুঝিয়েছে কিভাবে, কে বুঝিয়েছে, কি বুঝিয়েছে, ঘটনা কি বলেছে আপনার কাছে, আপনি খবরটা ও পেলেন? না, তখন আমি তো অফিসে চলে গেছি। অফিসে চলে গেলে বাসে আমার এই পাশে লোকজন ছিল, তারা বলতেছে ভাই আপনার মেয়েটা হারা গেছে, আপনি একটু আসেন। পরে বাসায় এসে দেখি কোনো যোগাযোগ করলাম, পাইলাম না। আশেপাশে খবর নিলাম, বাসায় তো পাইলাম। আপনার ওয়াইফ ছিল? হ্যাঁ, বাসায় ওয়াইফ রয়েছে, সেও খুঁজতে বেরিয়ে গেছে গা। আচ্ছা। সেও খুঁজতেছে, আমি আর পাইনি। পরে সারা বিকাল বেড়ে খুঁজছি, সন্ধ্যার সময় খুঁজছি, পাইনি। পরে মাইকিং করলাম, তাতেও পাইনি। পরে থানায় জিডি করলাম। এরপরে অনেক জায়গায় অনেক তদবির করছি। জিডিও করেছেন আপনি ওই সময়টা? জিডি কপিও আমি দিয়ে দিছি আপনাদের এখানে। জিডি কপি আনছেন আজকে? জি, দিয়ে দিছি। আচ্ছা, কাকে দিয়েছেন? যে নোমান জিডি কপি দিয়েছে? আচ্ছা, কপিটা আছে তোমার কাছে? নিয়ে আসো কপিটা। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে এই যে ঘটনাটা আপনার ঘটলো এরপরে মানে আপনার ওয়াইফ আপনাকে কি বলেছে, কিভাবে হারিয়েছে? আমার ওয়াইফ আমাকে বলতেছে আপনি কোথায়? আমি অফিসে। হ্যাঁ। তা আপনি একটু বাসায় আসেন। কেন, কি দরকার? ইমার্জেন্সি দরকার আছে, তাড়াতাড়ি আসেন। হুম পরে তো আমি চলে আসছি বাসায়। হুম বাসায় এসে দেখি কি আমার ওয়াইফ ঘরে নাই, মানে সেরা খুঁজতে বেরিয়ে গেছে গা। হুম পরে আম্মু মনে করেন এই সুযোগে আমি বাসায় যখন আসছি তখন ভাড়াটিরা বলতেছে দেখেন আপনার মেয়ে হারা গেছে, আপনার ওয়াইফ বেরিয়ে গেছে গা, আপনি ওটি খুঁজেন দেখেন। পরে আম্মু যে খুঁজলাম, খুঁজে আর পাইনি। আচ্ছা, এবং আপনার ওয়াইফ আপনাকে সারা জীবন এটাই বুঝিয়েছে যে ও হারিয়ে গেছে? হারিয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে থানার সেই জিডির কপিটা আমি আপনাদেরকে দেখালাম। আপনারা যদি বিস্তারিত জানতে চান এই ভিডিওটা এখানে পজ দিয়ে আপনারা দেখে নেবেন, আমি বিস্তারিত আর বললাম না। দর্শক এবং শ্রোতা যারা আছেন তারা এখানে আমি বিস্তারিত লেখা আছে। এটা কত সালের ইয়ে করা, এটা যেটা দেখতে পাচ্ছি 2006 সাল বোধ হয়, 30/9/2006 এটা 29 তারিখে হারিয়ে গেছে, আর 30 তারিখে আমরা জিডি কপি। জিডি কপি তাই তো দেখতে পাচ্ছি। জি। 2000, এটা 28 নম্বর। সূত্র রমনা থানাতে করেছিলেন? জি। থাকতেন কোথায় আপনারা? আমি নয়টালাতে থাকতাম। ওই জন্য রমনা থানাতে করেছেন? জি। মফিজুর রহমান, আপনি সেই মফিজুর রহমান, এই হচ্ছে জিডির কপি। আচ্ছা, এখানে আপনি হচ্ছেন সেই মিরাজ যার কাছে ইয়ে হয়েছিল, আপনার সেই ছেলে হচ্ছে মৃদুল। আপনার ছেলে মেয়ে কয়জন এখন? আমার ছেলে মেয়ে এখন এই
দুইজন। উনি কিন্তু স্পষ্টভাবে আপনার নাম বলেছে, মৃদুলের নাম বলেছে, মিরাজ, মৃদুল, মিতু, এবং যে কারণে আমাদের সন্দেহ ছিল যেহেতু ম দিয়ে সবার নাম সে হলে হয়তো বা ওনার ঘরের সন্তান হতে পারে। কিন্তু পাবলিক এত স্মার্ট, বিলিভ মি, আমি এত জটিল চিন্তা করি নাই। পাবলিক অধিকাংশই ধারণা করেছে উনি আপনার সন্তান, মানে আপনি তো মফিজ, জি, আমি- আপনার সন্তান। কিন্তু এখানে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা ভিডিও দেখেছেন, আমি হয়তো বিস্তারিত সামনাসামনি আপনি যাকে দাবি করছেন আপনার মেয়ে তার সামনে বসলে হয়তো জানতে পারবো। বাকি দুজনের পরিচয়টা একটু নেই আপনার। আমার কাকা মিরাজ। আপনার কাকা মিরাজ, আপনি মিরাজের ছোট ভাই। আপন ছোট ভাই। জি, জি। আচ্ছা, কিছু বিষয় আমি একটু বলি। ভাটিয়াপাড়াটা কোথায়? ভাটিয়াপাড়ার কথা এসছে এখানে। গোপালগঞ্জ কাশিয়ানী থানা। এই ভাটিয়াপাড়া কি আপনাদের কোনো কিছু আছে? ভাটিয়াপাড়া আমার বাড়িটা, ভাটিয়াপাড়ায় বাজার, ওখানে একটা বড় একটা বাজার আছে, হ্যাঁ। রেলওয়ে স্টেশন আছে, হ্যাঁ, ভাটিয়াপাড়া ঘাট। ভাটিয়াপাড়া ঘাট। জি। এই ভাটিয়াপাড়া, সেই ভাটিয়াপাড়ার নামটা আপনার মেয়ে মনে রেখেছে। জি। আচ্ছা, এটা গেল একটা। রসনা কার নাম? রসনা হলো আমার সেই বোনটার নাম, যাকে দিয়েছিলাম মেয়েটাকে, উনি তার কি হন? ওয়াইফ। রসনা সম্ভবত আপনার ওয়াইফ ছিলেন এক সময়, আমি কি ঠিক বলেছি? ওকে। আর ছোট ভাই মৃদুল, যে মৃদুলের কথা, এই যে সেই ছোট ভাই হচ্ছে মৃদুল। আচ্ছা, মফিজ, মা হচ্ছে সায়দা। সায়দাটাকে? শাহিদা আমার ওয়াইফ। আপনার ওয়াইফ। জি। আপনি ভিডিওটা দেখেছেন পুরোটুকু? জি, দেখেছি। দেখার পরে বাসার কি অবস্থা? বাসার অবস্থা বেশি একটা সুবিধা না, আমি মানে যোগাযোগ আপাততই রাখছি। কি রাখছেন আমাকে একটু বলেন, কাছাকাছি নিয়ে বলেন। হ্যাঁ বলেন, কি করছেন? ভিডিওটা আমি দেখার পরে আমার ওয়াইফের সাথে কথাবার্তা টোটালি বন্ধ রাখছি। কেন বন্ধ রাখছেন? বন্ধ রাখছি এই কারণে, আমার মেয়ে হারিয়ে গেছে, জানতে পারলাম না, আমার বলেনি সত্য কথা। হুম। এতদিন পর আমি যখন জানছি, আমার মেয়ে জামাইকে নেওয়ার পর তারপরে এটা যা করার পরে আমি তাকে কি করবো। না, কিন্তু আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেছিলেন, আপনার ওয়াইফ কি কিছু বলেছে যে না ও মিথ্যা বলছে, মিতু মিথ্যা বলছে, বা এরকম কোনো কিছু? এটা কি কিছু? তার সাথে আমি আর কোনো এই বিষয়ে কোনো কথা বাড়াইনি। আচ্ছা, ওনার সাথে কি আপনার সংসার জীবন কি কন্টিনিউয়াসলি ছিল, না মাঝখানে কোনো গ্যাপ ছিল? আমরা কিছু ইনফরমেশন পেয়েছি যেটা আমরা ফোনে যখন কথা বলেছি, আমার মনে হয় ভিডিওর দর্শকরাও সেটা জানা দরকার। কি হয়েছে বলেন তো? না, ওই কিছুদিন বলতে কি, আমার এই বড় মেয়েটা, ছোট মেয়েটা এখানে থাকার ঘরে উনি আমাকে ঢাকাতে নিয়ে যেন বহু চেষ্টা করছে, আপনি ঢাকাতে চলে আসেন, আপনি গ্রামে থাকা লাগবে না। আপনি, ওনারা ঢাকায় থাকতো, আপনি গ্রামে থাকতেন? আমি ওই কেন? সময় গ্রামে থাকতাম। কেন? এখন ঢাকাতে দেখা যায় যে চাকরি করে যে টাকা বেতন পাই, তাতে আমার নিজের পেট চলে না। তো উনি তারপরেও ঢাকায় থাকতেন? হ্যাঁ, উনি ঢাকাতে থাকবে। ওনার আচ্ছা। কথা, আমি ঢাকাতে থাকবো, আমার বাসা ভাড়া যা লাগে আমার ভাইরা দিবে। আচ্ছা, তারপর? তা আমি বলছি না, আমার গ্রামে বাড়িতে চলে যেতে হবে, গ্রামে বাড়িতে যা জুটে তাই খাবো। আচ্ছা, তারপর? পরে এইভাবে আমি চলে গেলাম, সে বেশ লাট করে সে বেশ কিছুদিন এখানে রেখে ঢাকাতে থাকিয়ে গেলেন, হুম আমি গ্রামেতে থাকিয়ে গেলাম। হুম। পরে উনি যে আবার বাড়িতে চলে গেলাম, তখন আমার বাড়িতে মানে কি আপনাদের ওই সময় কি ডিভোর্স হয়ে গিয়েছিল, নাকি একটা দূরত্ব, মানে সেপারেশন তৈরি হয়েছিল? না, ওই এমনি কতদিনের গ্যাপ ছিল এটা? এটা তো বেশ কিছুদিনই, মানে মাস, বছর? বছরে, হ্যাঁ বছর পার হয়েছে। বছর পার হয়েছে। তো এই সময়টাতে মিতু আর হচ্ছে ওর বড় বোন, কি যেন নাম, রেশমি, রেশমি। এই দুজন একসঙ্গে ছিল। হুম। এই সময়টাতে কি মিতু হারায় না? না, মৃত্যু তো অনেক পরে হারাইছে। মৃত্যু এর অনেক পরে অনেক হারাইছে। পরে হারিয়েছেন। আমার এখানে চলে এসেছে। আপনার দেখা মতে কখনো কি মানে আপনার ওয়াইফ মৃত্যুর উপর অত্যাচার করতো, আপনার চোখের সামনে পড়েছে আমার এরকম? সামনে একবার পরে না, আমার সামনে পড়লে তুমি অবশ্যই ধরে বলবো। আমি তো ই করলাম, সকালবেলা সাইকেল নিয়ে বেরিয়েছি, আর ওই রাত্রে আসছি, আসে দেখা যায় ওরা খাইয়ে দিয়ে শুয়ে পড়ছেন, হুম। আমি ওদের সাথে কথা বলতে পারিনি। আবার অনেক সময় যদি সহজ থাকে তখন আমি বলছি মানুষের বাসায় কাজে দেওয়ার মতো পরিস্থিতি কি তৈরি হয়েছিল আপনার সংসার জীবনে কখনো? না, এরকম কোনোদিন হয়নি আমার, এরকম অভাবে এরকম হয়নি তখন। আচ্ছা, তাহলে এখানে অনেকগুলো জিনিস অমিল আছে। একটা যেটা হচ্ছে যে আপনার ওয়াইফ তাহলে কেন ওনাকে কাজে দিতে চাইতো? এই দিয়ে তো আমি তো জানি না, আমি যেটা জানি না সেটা তুমি- আপনি জানেন না? আপনি ভিডিওটা তোমরা পাবলিশ করেছে, ভিডিওটা পাবলিশ করার পরে আপনার তাকে জিজ্ঞেস করা উচিত হয়নি যে তুমি কেন এটা করছিলা বা কিরকম কোনো কিছু? আমি তার- আইদার সে এটা অস্বীকার করবে অথবা সে এটাকে ডিফেন্ড করার আমি চেষ্টা এই করবে। বিষয়ে তার সাথে আমি এখন কথাই বলি না, আমার ওয়াইফের সাথে আমি কথা বলি না, আমি দেখে মানে আমি নিজেরটা নিজের মনে মনে রেখে দিচ্ছি এখন সম্পূর্ণ। আচ্ছা মানে তো অনেক দিনের কাহিনী, আমার মেয়েটা হারিয়ে গেছে, এইভাবে কষ্ট করছে। আচ্ছা, তো আপনি এই সায়দাকে, আমরা তো চেয়েছিলাম যে উনি থাকুক, আমাদের এখানে আসুক, আমরা কিছু প্রশ্ন করি। আপনি আনেননি নাকি উনি আসেনি? না, ওনার সাথে আমার কোনো কথাই হয়নি। ওই আমি যেদিন ভিডিওটা দেখছি, মানে 4 তারিখে ঘটনা, এরপর তুমি তেমন কথাবার্তা নেই আমার। আমি এখানে আসছি, সে জানছে আমি এখানে আসতেছি, হ্যাঁ। মোবাইলে কথা বলি আপনার সাথে, এই যে আপনার তো আপনার নাম্বার নেই বলে আমি কথা বলতে নেই, আমি ভাইয়ের লগে যোগাযোগ নোমানের সঙ্গে করছি। কথা হয়েছে? নোমান, আমাদের কি সায়দার সঙ্গে কোনো কথা হয়েছে? না, আচ্ছা, তো সায়দার নাম্বার আছে আপনার কাছে? আমরা একটু সায়দার সাথে যোগাযোগ করতে চাই ইনস্ট্যান্টলি। উচিত ছিল ওনাকে নিয়ে আসলে এটা খুব ভালো হতো, কারণ পাবলিক জানতে চায় আসলে ঘটনাটা কি ঘটেছে। অনেক সময় এরকম হয়ে থাকে, ছোট বাচ্চারা বুঝিয়েছে একটা, বুঝেছে আরেকটা, এটাও তো হতে পারে, কারণ মা তো মাই, এখানে অন্য কোনো সুযোগ নাই।
তো এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে যে সায়েদা তার জায়গা থেকে একটা ব্যাখ্যা থাকা উচিত, মানে সম্পর্কটা অন্য কোনো সম্পর্ক না, মা আর সন্তানের সম্পর্ক। হ্যাঁ, তো উনি যদি বিষয়টাকে ব্যাখ্যা করতে পারেন যে আসলে উনি এরকম রেগেমেগে করেছিলেন বা ওরকম কোনো একটা ঘটনা আছে, কারণ স্পষ্টত আপনার মিতু যে বর্ণনা দিয়েছে সে বর্ণনাকে খণ্ডন করার কোনো সুযোগ নাই স্পষ্টত। হ্যাঁ, তাহলে ওটাকে নিয়ে কেন করেছিলেন? মানে আপনার সংসারে এমন কোন অবস্থা তৈরি হয়েছিল কিনা যে কারণে বাচ্চাদেরকে কাজে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল? আমরা একপাক্ষিকভাবে বক্তব্য নিয়ে তো করতে পারি না। আর সায়েদা যেহেতু আপনার সঙ্গে সংসার করছে এখন, সুতরাং সায়েদাকে এখানে আনাটা উচিত ছিল। আপনি কথা বলেন আর যোগাযোগ করেন আর নাই করেন সেটা অন্য হিসাব, কিন্তু আমাদের এটা জানা উচিত ছিল। সায়েদার ফোন নাম্বারটা আছে আপনার কাছে? তাহলে সায়েদার ফোনে কানেক্ট করো, আমি ফোনে কথা বলবো। আমাদের ওই নাম্বারটা নিয়ে এসো, এসে ফোনে কানেক্ট করো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের মনে হতে পারে বিষয়গুলা আমি কেন আগে সাজিয়ে এই জিনিসটা করিনি। আগে সাজালে তো ফোন নাম্বারটা আমি আগে নিয়ে রাখতে পারতাম। আমি চেষ্টা করি সবসময় এই আপডেট ভিডিওগুলো এতটা লাইভলি করার, আনকাট করার, এতটা ডিটেল করার, যাতে করে এখানে কি হচ্ছে আপনারা একদম পাই টু পাই বিস্তারিত জানেন। আচ্ছা, সায়েদার বিষয়টা আমাদের অবশ্যই পরিষ্কার হতে হবে, কারণ আমরা একপাক্ষিক ভাবে এখানে একজনকে দোষ দিয়ে যাব, মৃত্যু একটা কথা বলে যাবে। সায়েদার পক্ষ থেকেও তো একটা বক্তব্য থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। এবং আমাকে শুধু এতটুকু বলেন, তিনি জানেন কিনা যে তার মেয়েকে পাওয়া গেছে, এটা কি তিনি জানেন? আমি তার সাথে কথা বলি, আমি কথাই বলিনি। কিন্তু আপনি কথা কেন বলবেন? আপনি তো সংসার করছেন। আমার রাগটার ভিতরে ভিতরে রয়ে গেছে। এটা কি মানে ভিডিওটা দেখার পরে আপনি কথা বলেননি নাকি দেখার পরে সেটা আমার তেমন কথা বলতে বন্ধ করে দিয়েছেন? খাবার দিছে, খাচ্ছি, বাস। তার মানে সে নিশ্চয়ই জানে যে আলটিমেটলি আপনারা কি এখন পাশাপাশি থাকেন? না না, আমি ঢাকাতে। সবাই ঢাকাতে। এখন সবাই ঢাকায় থাকেন। আমি একাই, শুধু আমি গ্রামের বাড়িতে। আপনারা জানলেন কিভাবে ভিডিও খবর? এই ভিডিও আমার এক আত্মীয় ফোন করছে, ফোন করে বললো যে এইভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই মৃত্যুর কথা বললো যে তো আপনাদের যেটা পালতো আপনার ভাই হ্যাঁ। এই মেয়েটাকে দেখতেছে, দেখেন তো এটা কিনা। আলাদা আলাদা ভাবে আপনারা জানছেন, হ্যাঁ, মানে দুইজন পরে আমার ছেলের মোবাইলে পাঠাইছে, পরে হ্যাঁ। আমরা দেখছি। আচ্ছা, আমার বাসা এখানেই, ঢাকাতেই থাকি আমরা, আমি চাকরি করি আর ওকে। মৃদুল, আপনি তো মৃদুল না? তো মৃদুল, কোনো মেমোরি আছে আপনার এটাকে দেখে? আপনার বোন মনে হয়েছে? ছোটবেলায় দেখেছেন এরকম কোনো মেমোরি আছে? ছবিটা দেখে আর কি বুঝতে কোনটা? পারছি। আর ওর হাত ভাঙিয়েছে সেটা জানতাম। ছবি দেখে চিনতে পারছেন? ছোটবেলায় ছবি দেখে চিনতে পারছেন? আচ্ছা, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ফোন দিয়েছি, আমরা জানি না কি হবে, আমি কথা বলে দেখতে চাই। আমি প্রসঙ্গত ফোন নাম্বারটা দেখাবো না আপনাদেরকে। ওকে, ফোন ধরেন না। না, ধরছেন না। আমি আরেকবার ট্রাই করি। তো আপনি ছবি দেখে চিনতে পেরেছেন যে এটা আপনার বোন। এটা খুব দুঃখজনক, মানে আপনাদের কাউকে দেখি মনে হয় না, টু বি অনেস্ট, যে এখানে একটা বাচ্চা মানে বড় হতে তার কষ্ট হইতে পারে। মানে এই এফোর্টটা ভাই, আমরা বললাম না, 4 ভাই আমরা বিদেশে চাকরি করি, কিন্তু যে আসলে কারণবশত হয়ে গেছে জিনিসটা হচ্ছে। না, এটা তো ওনার জায়গা থেকে সবচেয়ে বড় কষ্ট। সবাই তো ফোনটা বন্ধ রাখি। হ্যাঁ, এখানে তো ওনার কাছে খুব স্বল্প সময় ছিল, তারপরে তো উনি গিয়ে নিয়ে আসছে। এখানে তো আপনাদের কিছু করার নাই, বরং আপনারা যে এখানে যেচে এসছেন, এটাই আমি মনে করি ধন্যবাদ দেয়া। সবসময় মৃত্যুর কথা আমরা সবসময় দাদুর কাছে সবসময় শুনছি, মানে সবাইকে ভালোবাসতো। আচ্ছা, ফুফু, দাদু, মৃত্যু তুমি ট্রাই করো, করতে থাকো। ফোন যখন ধরবে তখন 3-4 বছর পর থেকে তো আমাদের কাছেই বড় হয়েছি। আচ্ছা, মিতাবুকে মনে নাই আমার, আমি তো আরো ছোট ছিলাম। হ্যাঁ, কিন্তু আমার ফুফুরা, এরপরে আমার দাদু কান্না করতো। আচ্ছা, মিতাবুকে আমি দেখি না, কিন্তু ওনার জীবনের অনেক ঘটনাই আমি জানি। যেমন ওনার এই ছোটবেলায় এই দিক দিয়ে চামচ ঢুকে গেছিল, মানে সবসময় গল্প শুনছি। আচ্ছা। মানে আমার ফুফু হেলাল আব্বা বলতো আমাকে। আপনাকে হেলাল আব্বা বলতো? জি জি। আমরা সেটা নিব আপনাদের দুজনকে নিয়ে। শুধু ওনাকে আমি জাস্ট চেনে কিনে এটা দেখব, আর আপনার সাথে ওনার কথোপকথনটা হবে। আমরা তো অপেক্ষা করছি যে উনি আসুক, তারপরে কি দাঁড়ায় সেটা আমরা বুঝতে পারব। মফিজ সাহেব সরকারি চাকরি করতেন? না না, আমি এবার কোম্পানি চাকরি করছি। ওইটাকে উনি সরকারি চাকরি করে? আচ্ছা। সাইকেল নিয়ে সকালে যেতেন, এই সাইকেলের কথা এসছে এখানে, কিন্তু আপনার মেয়ে বলেছেন ভিডিওতে সাইকেলের কথা। মফিজের ওয়াইফ মেরে ডান হাত ভেঙে দিয়েছিল, তাই আমি সেটি পরে জানতাম। এর আগে আপনি জানতেন না? এটা আমার কোনোদিন বলেন এগুলো। হাত ভাঙার গল্পটা আপনাকে কি বলেছে তাহলে আপনার ওয়াইফ? আমি অফিসে একবারে বলতেছি কি করে যে 1 মিনিট ধরেছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিবরিয়া বলছি, আপনি কি সায়দা বলছেন? জি, বলেন। সায়দা, আপনি আমাকে চিনতে পারবেন কিনা জানি না। আমি ওই ঢাকা এফএম থেকে ফোন করেছি। আপনার নাম হচ্ছে সায়দা। আপনার মিতু নামে কি কোনো মেয়ে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল? হ্যাঁ, মিতু নামে কোনো মেয়ে হারিয়ে গিয়েছিল আপনার ছোটবেলায়? জি, হারাই গেছিল মানে কি, এটা একটা অ্যাক্সিডেন্ট বলা যায় আর কি। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট বলতে কি, হ্যাঁ, বলেন। অনেক সময় আমাকে আর কি চালাচলা করতো, বিছনায় পায়খানা প্রস্রাব করতো, মেয়েটা ওর বাবা মানে মেয়ের সাথে যা হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। যে অন্যায়টা মেয়ের সাথে করা হয়েছে, সেটার জন্য একমাত্র ওনার বাবা দেয়। ওনার বাবা দায়ী? ওনার বাবা, আচ্ছা, জি, ওনার বাবা আমাকে ফিরে বিয়ে করছে, আচ্ছা, ঠিক আছে, বিয়ে করতে আবার সে আরেকটা মেয়ে হয়েছে, সেই মেয়েকে নিয়ে ওকে নিয়ে ছাড়াই দিতে ছেড়ে দিচ্ছে। আচ্ছা। আবার মৃত্যু আর রেশমি আমার 2টা সন্তান ছিল, হুম, ঠিক আছে, আমাকে নিয়ে এরকম আমাকে এরকম প্রায় সময় এরকম 5-6 নিয়ে ফালাই ফেলাতে ফেলে যায়। মৃত্যু যখন আমার 4 মাসের পেটে, তখন ও আমাকে ফালাই দিচ্ছে। আমার বাবা আমার বাড়িতেই ও জন্ম নিচ্ছে। জন্মের পরে অনেক একদিন হয়েছে, বিয়ে শাড়ি করছে ও, করার পরেও আমাকে মেনে নিচ্ছিল না। এক পর্যায়ে আমাকে ফালাই দিচ্ছে। আমি রাত্রে আমার বাবা মার কাছে ছিলাম, আমার তার যাওয়ার কোনো পথ ছিল না, তাই ভাই বোনের কাছে ছিলাম। তা ওনার বাচ্চা আমি ওনার কাছে দিয়ে দিয়েছিলাম, যে ভাই বোনরা বলছে যে যার সন্তান তাকে দাও, সে লালন পালন করুক, সে যখন বিয়েই করছে তাহলে বাচ্চা ওই পাবে, ঠিক আছে। তা আমি এক পর্যায়ে বাচ্চাটাকে দিয়ে দিয়েছিলাম, তখন সে ওই বাচ্চাকে আরেকজনের কাছে পালতে দিয়ে, আচ্ছা, পালতে যে দিচ্ছে সেটা আমি জানি না। তা ওপর গ্রামে ছিল, আমি তখন ঢাকা ছিলাম। যার কাছে পালতে দিয়েছিল তার নাম কি মিরাজ? জি, যার কাছে পালতে দিয়েছিল তার নাম মিরাজ, এবার মার নাম রসনা ছিল। তার বাচ্চা কাচ্চা হচ্ছিল না, সে নিচে নেওয়ার পরে তার বাচ্চা কাচ্চা হচ্ছে, তখন আর কেউ আর ওই মেয়েকে তখন অতটা ভালোবাসে নাই। তো তারপরে আপনার কাছে নিয়ে আসছে আবার, তাই তো? হ্যাঁ, ও তখন আমার কাছে নিয়ে আসছে মানে কি, আমি যখন নিয়ে আসছে তখন আমি সব জানতাম না যে ও পালতে দিচ্ছে। আরেকজনের কাছ থেকে আমার কাছে নিয়ে আসছে, আমি তো ওনার কাছে তখন যাই নাই, মানে ছিলাম। তা অনেক দৌড়াদৌড়ি করে হাতে পায়ে ধরে যখন নিচে যখন আমাকে রাত্রি করতে না বসে, তখন ওই রেশমিকে আর মৃত্যুকে দুজনকে গ্রাম থেকে উনি ঢাকা নিয়ে যায়। নিয়ে গেলে আমার ভাই বোনের কাছে যায়, আমাদের বাসায় দাঁড়ায় থাকে, সারা রাত পার হয়। অনেক কাহিনী হয়েছে, সে 30 বছর আগের কথা, অনেক কিছু আছে অতীত জীবনে। এখন সেজন্য আমি শর্টকাটেই বললাম, যা কিছু হয়েছে মেয়ের সাথে এবং আমার সাথে, সবকিছুর জন্য ওই মফিজ দেয় না। কিন্তু এখনো মফিজের সাথে আমার সম্পর্ক ভালো না, ঠিক আছে। আপনি আচ্ছা সায়দা, আপনি কি মফিজের সঙ্গে সংসার করতেছেন এখনো? হ্যাঁ, সংসার করছি, মানে ইচ্ছা থাকা না সত্ত্বেও আমি আছি, কিন্তু আমি ওনারটা খাইও না, ওনারটা পড়িও না। না, ওইগুলো বিষয়ে আমি জানতে চাচ্ছি না। শোনেন, আমার কথা একটু শোনেন প্লিজ। সেটা হচ্ছে যে আপনি সংসার করতেছেন, আর মাঝখানে একটা বিয়ে করেছিল মফিজ, ওই বউটা কোথায়? জি, ওই বউটার ব্যাপারে কিছু জানেন আপনি? ওই বউটাকে ছেড়ে দিতে। আচ্ছা, বউটার মধ্যে ডিভোর্স হয়েছে? ওই বউটার একটা বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, ওই মেয়েটাকে নিয়ে উনি তখন ওই বউটাকে সাথে খারাপ ব্যবহার করতে, এক পর্যায়ে বাধ্য হয়েছে, ওই বউ চলে গেছে। আচ্ছা, তো সায়দা, আপনি মফিজের সঙ্গে আছেন এবং আপনার বাচ্চা যে পাওয়া গেছে, মৃত্যুকে যে পাওয়া গেছে, এই ভিডিওটাকে আপনি দেখেছেন বা জেনেছেন কোথাও? হ্যাঁ, আমি দেখছি। ও যে ঢাকা গেছে আমাকে বলে নাই, এবং আমাকে নেওয়ার কথাও বলে নাই, আমার সাথে আপসহযোগিতা কথা বলে নাই, যে ঠিক আছে যা হয়েছে হয়ে গেছে অতীত জীবনে, এখন যখন মেয়েটাকে পাওয়া গেছে চলো আমরা মেয়েটাকে নিয়ে আসি, ভালো মন্দ বলি, এরকম কোনো কথা ও আমার সাথে বলে নাই। তার মানে আপনি জানেন না যে উনি ঢাকায় এসেছে একা একা মেয়েটাকে নেওয়ার জন্য? আপনি জানেন না এটা, তাই তো? আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। আরেকটা ইনফরমেশন আমাকে একটু বলেন। সেটা হলো যে আপনি ভিডিওতে যেটা দেখেছেন যে মিতু আপনার নামে একটা অভিযোগ করেছে যে আপনি ওকে মারতেন প্রচুর, এবং হচ্ছে হলো বালতির মধ্যে ইভেন আপনি ওর ঘাড় চেপে রাখতেন। আর বলেন। ঠিক আছে, আপনারা যা শুনছেন আর ও যেটা বলছে এটা সত্যি। এই যে বললাম, ওর যখন 7 বছর বয়স তখন ওকে আমার কাছে নিয়ে গেছে, ঠিক আছে। আমি ওকে যথেষ্ট আদর করতাম, যথেষ্ট ভালোবাসতাম, কিন্তু ছেলেটার ভিতরে কি করতো, সবসময় রেশমির সাথে একসঙ্গে থাকতো, দেখা গেছে খাইতে বসে খাওয়ার সময় উনি টয়লেট করে দিচ্ছে, জায়গায় বসে এখানে বসে শুয়ে শুয়ে জায়গায় বসে কম্বল থাকার ভিতরে শীতের সময় আজকে মুইটা মাহায় আসতো। ওগুলি আমার রাইট বিরোধ পয়সা কত হইতো, আমি ওকে না করতাম, ঘরের ভিতরে বাথরুম টয়লেটে যেত না। গাফুলতি করে কোনো মা কোনো সন্তানকে এমনি এমনি মারে না, মারে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। আমার একটু রাগ বেশি ছিল, আমার এরকম জ্বালাতো, আমি তখন ওকে মারতাম, কিন্তু মাইরে তখন ভালোবাসতাম, বুঝাইতাম, ও তারপরে এগুলি করতো। আর মফিজ আমার সবসময় ঝগড়া করতো, মারামারি করতো, এক পর্যায়ে রাগ করে আমি ওকে বের করে দিচ্ছি।
কিন্তু বের করে দিয়ে তারপর আমি অনুতপ্ত হয়েছি এবং ওকে আমি খুব খোঁজাখুঁজি করছি, আমার মতন আমি অনেক খুঁজছি। বের করে দিয়েছেন বলতে কি মিতুকে বাসা থেকে বের করে দিয়েছেন? জি, আর পর্যায়ে এরকম আমার তো খুব জ্বালা যন্ত্রণা ছিল, আমি রাগ করে এক সময় বের করে দিচ্ছি। বের করে দিলে তারপর আমি আবার ওকে খুঁজছি, ওর বাবাও খুঁজছে, আমিও খুঁজছি। রাগের তো মানুষের কত কিছুই করে, আমি রাগের মাসে একটা ভুল করে ফেলছি। তো আপনি যে ওকে বের করে আমি আমার মেয়েকে কোনো জায়গায় খুঁজতে বা কোনো তো তদবির করতে কোনো কিছু বাকি রাখিনি, কিন্তু কেউ সে নিজের পরিচয় নিজে ইচ্ছা করে লুকিয়ে রাখে না, খুঁজে বের করা যায়? আপনারাই বলেন। না না, কিন্তু আপনি ও ওকে ইচ্ছা করে করে নাই। এটা একটু শুনি মিতু, কি বলে হচ্ছে আপনি শাহেদা, আপনি হচ্ছে মানুষের বাসায় দিয়ে দিয়ে ওকে বলতেন যে 3 তলায় যাও, গিয়ে তুমি কাজ করো, 5 তলায় গিয়ে কাজ করো, এরকম ঘটনা কি ঘটিয়েছে আপনি? না, আমি এরকম কিছু বলি না, আমি রাগ করে ওকে বের করে দিচ্ছি। আমি বলছি যে এখানে তোমার উত্তর দেয়, তুমি চলে যাও, না করো বাবা, আমি কি করবো? করবো মানুষের বাসায় যাও, মানুষের বাসায় কাজকর্ম করে খাওয়া, কি করবা? যেটা তোমার বাবা থেকে দেয় না, বলতে দেয় না, তাহলে কি করবা? আর তোমাদেরকে তো আমি তো একটা জায়গায় পাপ করছি, আর কি করবো? আমি তো সেই পাপের সাথে পাপাইতে কি আর বলবো। তো আপনি তারপরে কি করলেন? আপনি এই যে ও বাচ্চাটা থেকে পাওয়া গেল না, জিডি মিডি হলো, আপনি বাচ্চাকে আপনি এটা পুরোটাই আপনি আপনার জামাইয়ের কাছ থেকে কি করবো, অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই, কিন্তু না পাই আর কি করবো। না, কিন্তু এখানে কথা হচ্ছে শাহেদা, আপনি যে বাসা থেকে ওকে বের করে দিলেন, এরপরে যখন বাচ্চাটাকে নিয়ে জিডি করা হচ্ছে, আপনি তখন জামাইকে কি বলেছিলেন, মফিজকে কি বলেছিলেন যে আপনি বাচ্চাটাকে বের করে দিয়েছেন, এই ঘটনা ঘটেছে, নাকি ও নিজে নিজে চলে গেছে, কোনটা? না, আমি মফিজকে কিছু বলি নাই, মফিজ বলছিল বাচ্চাটা, আমি বলছি বাচ্চা পাওয়া যেতেছে না, এটা বলছি। আচ্ছা, তো এই যে এতদিন পরে বাচ্চা পাওয়া গেল, এখন কি কি মনে হচ্ছে আপনার? এখন আমার মনে হচ্ছে মেয়ের প্রতি এখনো আমার রাগ। কেন রাগ জানেন? আমি বলি মেয়েটাকে, মেয়ে যদি এখন তখন বুঝতো না, তখন আমাকে যে বিরক্ত করতে জ্বালাইছে, ঠিক আছে, সেটা তখন অবুঝ ছিল। কিন্তু এখন যে সে বুঝের বান হচ্ছে, সে তো আমার নামে দুটো ভালো কথা বলে নাই, যে আমি যে বিধি কথা বলতেছি আর আমার বাবা কি করতে না করতে সেও তা জানে ভালো মন্দ। তখন একজন এত কিছু মনে আসছে, তখন তার বাবার কথা অবশ্যই মনে আছে, তার বাবা কি করতে না করতে, মানে আমার সাথে কি করতে না করতে সেটাও সে দেখছে, তার মনে আছে। সে কিন্তু ভালো দুটা কথা বলে নাই, ঠিক আছে? এটাই আমার দুঃখ, যে আপনার আগের মাথায় একটা ভুল করেই ফেলছি। ঠিক আছে, এখন আমি তাকে আপনার মেয়েকে আমরা কিছুক্ষণের মধ্যেই আপনার জামাই যিনি এসছেন তার সামনে মুখোমুখি করব। আমরা জানতাম না যে এটা আসলে উনি আপনাকে জানাননি, যেহেতু আপনারা একসঙ্গে ছিলেন আমরা ধরে নিয়েছিলাম যে আপনাকে সে জানাবে এবং আপনাকে সহ স্টুডিওতে আসবে, তাহলে বিষয়টা অনেক বেশি সুন্দর হতো। তো ঠিক আছে, সমস্যা নেই, আমরা আপনার স্টেটমেন্ট পেয়েছি। আমি অবশ্যই ওখানে যেতাম এবং আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করাতে আমি সেখানে যাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, আপনার স্টেটমেন্ট আমরা পেয়েছি, অনেক ধন্যবাদ। আমরা প্রয়োজনে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করবো। ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমি আসলে কি বলবো সেটা না বলে, এখানে তো বেশ কিছু সিনিয়র মানুষ আছেন বয়সের দিক থেকে, তাদের কাছ থেকে আমি কয়েকটা কথা আপনাদেরকে একটু শোনাই। এই বাচ্চাটা হারানোর পিছনে আসলে দায়ী কে? আপনি জাস্ট এতক্ষণ কথোপকথন শোনার পর আপনার কাছে কি মনে হয়েছে বাচ্চাটা হারানোর পিছনে দায়ী কে? কি কারণটা কি? আপনি শুধু গেলে একটা কথা, এক কথায় যদি বলেন তো কি বলবো? আমি যদি বলি, আমি আপনাদের চেয়ে বয়সে অনেক ছোট হব, কিন্তু আমি যদি বলি, আমি এক কথায় বলবো, এই বাচ্চাটা হারানোর পেছনে দায়ী হলো এই সংসারের মনোমালিন্য, জামাই বউয়ের এই সমস্যাটা, নইলে, এবং এই দুইজনের সমস্যা আলটিমেটলি বাচ্চার উপরে গিয়ে পড়ছে। এইগুলো আমাদের কিন্তু প্রত্যেকের সংসারই কম বেশি এগুলো কিন্তু আছে। জামাই বউয়ের মনোমালিন্য হচ্ছে না। আপনাদের সংসার কত বছরের? কারণ ওনার কাছে যাইনি আমার সংসার তো অনেক দিনে, না, কতদিনের আনুমানিক কত বছর? 95 বিয়ে করছি। 95-এ বিয়ে করছেন মানে 25 বছর, 25 বছর। তাই না? তো 25 বছর যদি একটা মানুষের খারাপই লাগে, তাহলে 25 বছর কেমনে একটা লোকের সঙ্গে স্ট্রাই করবে ভাই? সহজ বাংলায় বলেন তো। কিছু না কিছু নিশ্চয়ই তো ভালো আছে দুজনের মধ্যে, কিন্তু আপনারা যা করছেন, এই দুইজনের এই ঝামেলা গিয়া পড়ছে আপনার এই বাচ্চার উপরে। না, এখানে কথা আছে, আমি যেটা কথা বলছি আমার এমনি কোনো একটা মিথ্যা কথা বলবেন না। আমার ওয়াইফ অনেকগুলো মিথ্যা কথা বলছেন, আমি এটা ধরি না, না। আপনাদের কোনটা সত্য কোনটা মিথ্যা এই জায়গায় আমি যেতেই চাচ্ছি না, না, সেটি আমি- এটা আপনাদের পারিবারিক বিষয়। জি, correct. কিন্তু দুজন সামনাসামনি বসলে হয়তো আপনারা এখানে ঝগড়াই করতেন। ভালো হয়েছে যে আপনারা দুজনের সঙ্গে আসেন নাই। আমরা একটা হ্যাপি মোমেন্ট ক্রিয়েট করতে গিয়ে আমরা আনহ্যাপি কোনো কিছু আনতে চাই না, কিন্তু আমরা রিয়েল কজটা বের করতে চাই, কারণটা বের করতে চাই। কারণটা বের করতে গিয়ে আসলে যে জিনিসগুলো বের হয়ে আসছে খুবই আনপ্লিজেন্ট, খুবই তারপরও আমার অস্বস্তিদায়ক। মেয়ে যখন আছে আপনাদের সামনে, তার কাছে দিলে আমার ডিটেইলস খবর সব পেয়ে যাবে। ডেফিনেটলি আমি এগুলো আজকে তো অবশ্যই সামনাসামনি বসে জিজ্ঞেস করবো, বাট আমি শুরুতেই বলে নিয়েছিলাম আমার দর্শকদেরকে যে পাওয়াটাকেই যেন তারা বড় করে দেখে, কখনো নেগেটিভটাকে যাতে বড় করে না দেখে, এই হচ্ছে বিষয়। তো দেখা যাক, উনি আজকে আসুক, আসার পরে আমরা যখন সামনাসামনি বসাবো তখন আমরা বাকি জিনিসগুলো বের করবো। কি মনে হচ্ছে? আমাদের তো আসলে যাদেরকে নিয়ে আসি তাদের তো কখনো শর্ট মিস যায় না সাধারণত।
মানে প্রাথমিক তথ্য বলার পরে সাধারণত মোটামুটি এখন পর্যন্ত কোনো শট মিস হয়নি। হ্যাঁ, আসার পর অনেকেই স্বীকার, একজন করে নাই শুধুমাত্র, যে সেও অস্বীকার করে নাই, বিষয়টা এরকম ছিল যে সে আর একটু সময় নিতে চায়। সেলিমের কথা বলতেছি আমি। এছাড়া এখন পর্যন্ত আমাদের, তারপরে সেলিম আবার স্বীকার করে নিয়েছে, এছাড়া আসলে কোনো শর্ট নিউজ হয় নাই। তো আপনি তো নিশ্চিত মোটামুটি যে আমাদের এন্ড থেকে আমরা মোটামুটি সফল হয়েই আপনাকে খবরটা দিয়েছি। যোগাযোগ হয়েছে কখনো এর সাথে, যে পক্ষ দাবি করেছে বা যারা? আপনার এখানে দুই পক্ষ ছিল, একটা মফিজ পক্ষ আর একটা হচ্ছে মিরাজ পক্ষ। দুই পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং দুই পক্ষকেই আমরা এখানে হাজির করব। তো কি মনে হয় কে হইতে পারে আপনার বাবা, মফিজ না মিরাজ? মিরাজ। মিরাজ আপনার বাবা হতে পারে, কেন এটা মনে হচ্ছে? ছোট ভাই ছিল মিরুল, আর আমি যখন প্রথম বোঝার হয় তখন মিরাজকে চিনি। আচ্ছা, সেই জন্য এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে মিরাজ হতে পারে। ওকে, আচ্ছা, আমরা এখনো মূল রেকর্ডিং এ যাই নাই, আমরা রেকর্ডিং এ যাওয়ার জন্য অপেক্ষা করতেছি, আমাদের একটা টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়েছে। তো দুই পক্ষই তো হাজির, দেখা যাক কি হয়। অডিও দেখলে চিনবেন মিরাজকে, কিংবা মফিজ সাহেবকে দেখলে চিনবেন? মিরাজকে মনে হয় না, মুভিস সাইডকে চিনতে পারি। মফিজ সাহেবকে চিনতে পারেন? শিওর না, প্রপারলি শিওর না আমি। প্রপারলি শিওর না। ওকে, আমরা অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে দুজনকে আমরা একসাথে সেটে নিয়ে আসবো। আপনি আইডেন্টিফাই করবেন কোনটা মিরাজ কোনটা মফিজ, এবং আপনাকে জিজ্ঞেস করবো যে কে আসলে আপনার আসল বাবা হতে পারে। ঠিক আছে, দেখা যাক এটার কি দাঁড়ায়। যাবো আমরা। ওকে, আমরা রেডি করে যাচ্ছি, ফাইনালি আমরা যাচ্ছি। সবাই সাইলেন্ট প্লিজ। আচ্ছা, সো তুমি যাবো দিকে, তোমার তো নিয়ে আসতে হবে ওদেরকে। আচ্ছা, ওনাদেরকে বলো না বাচ্চাটা নিয়ে একটু বাইরে থাকতে, এই চিল্লাচিল্লি করলে সেই সমস্যা হবে। হ্যাঁ, দুজনকে নিয়ে একটু বাইরে গিয়ে বসুক। আপনার জামাইকে বাইরে বসাচ্ছি। দুইটা মেয়ে আপনার? একটা ওই যে মেয়েটা? না না, ওটা আমার বড় জামাই মেয়ে। ও আচ্ছা, আমার একটা ছোট ছেলে। ওকে, সো আমরা রেডি। সো এভরিবডি প্লিজ কিপ সাইলেন্ট। আমরা নিয়ে আসি, জি। তারপরে মুখোমুখি করি, দেখা যাক কি হয়। ওকে, দুজনকে একসঙ্গে নিয়ে আসো। আমরা দুজনকে একসঙ্গে নিয়ে আসছি। আমরা অপেক্ষা করছি প্রিয় দর্শক। আপনারা হয়তো কিছু কিছু জিনিস খুব টাইম ল্যাপসে আপনারা ফার্স্ট দেখতে পাচ্ছেন, বাট আমরা একটা টাইম নিয়ে অপেক্ষা করছি এবং পুরো জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কীভাবে হয়। আসেন, চলে আসেন, আপনার সাথে চলে আসেন। আপনি ব্যস্তাতে বসেন, মাইক্রোফোন নিয়ে বসেন। একটু বাম দিকে একটু চেপে বসেন। সো মিতু, জি, বলেন কে কোনটা হতে পারে? এখানে মফিজও আছে, মিরাজও আছে। মাইক্রোফোনটা হাতে নিয়ে বলেন। কি মনে হয়? মফিজ আঙ্কেলই নেই। উনি মফিজ আঙ্কেল হতে পারে। আচ্ছা, উনি হচ্ছেন মফিজ আঙ্কেল, আর ইনি আমার বাবা। আপনার বাবা? আপনি শিওর উনি আপনার বাবা? আমার বুঝতে পারতেছি না, আমি অনেক ছোট ছিলাম, কারোর ফেসই মনে নেই। ডান পাশের জন উনি হচ্ছেন মিরাজ, এটা আপনি নিশ্চিত হয়েছেন? আমি না, নিশ্চিত না। নিশ্চিত না, কিন্তু উনি মফিজ এটা আপনি নিশ্চিত? ফোনটা বন্ধ করতে হবে। কার এটা ফোন অবশ্যই চলতেছে? নিশ্চিত ফোনটা না। বন্ধ করেন, ফোনটা বন্ধ করেন।
প্লিজ কনসিডার আস, বিকজ এখানে কেউ পারফর্ম করতে আসেনি, যেটা ন্যাচারাল আমরা সেটাই তুলে ধরছি। ফোনের নয়েজ বা যা হচ্ছে সব একদম ওয়াইল্ডলি এখানে উপস্থাপন হচ্ছে, প্লিজ কনসিডার করার চেষ্টা করবেন। অনেক সময় ক্যামেরার ফ্রেমও ঠিক থাকতেছে না, সো এগুলো একটু কনসিডার করবেন প্লিজ। আমি একটু আবার যাই। হ্যাঁ, আপনি যেটা বললেন যে প্রথমত ওনাকে বলছেন যে উনি হচ্ছে মফিজ, মুভিজ, হ্যাঁ আমার মনে হচ্ছে মনে হচ্ছে, আর বাবা হিসেবে আপনি বলতেছেন উনি আপনার বাবা। মিরাজ, হ্যাঁ আপনার বাবার এই যে মুখে যে ফেসের যে অবস্থা, এটা এরকম ছিল না, এরকম ছিল না। না 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 আচ্ছা, আমার যখন আমি প্রথম দেখি এরকম ছিল না। মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন। তো এবার আমরা বলি, জি। দেখেন কি দাঁড়ায় বিষয়টা। ভিডিওটা তো যখন দেখবেন তখন তো প্রথম থেকেই বুঝতে পারবেন যে ঘটনাটা কোন দিকে যাচ্ছে, বাট এই মুহূর্তে তো বুঝবেন না, কারণ আমি আধা ঘন্টা 40 মিনিট যে জিনিসটা ফেস করেছি সেটা কিছুটা হলো আপনাকে এখন ভিডিওতে আমাকে অল্প অল্প করে হলো বলতে হবে। চেহারার সাথে মিল কার? বুঝতে পারতেছি না। কিন্তু আপনার চেহারার সাথে তো আপনার বাম পাশে যিনি বসে আছে ওনার মিল। জানি না আমি। ওকে, আমি পরিচয়টা দিয়ে দিই। উনি হচ্ছেন মিরাজ আর উনি হচ্ছেন মফিজ। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে যখন আমরা ভিডিওর শুরুতে যখন মানে প্রিপারেশন নিচ্ছিলাম তখন আপনি বলছিলেন যে এই দুজনের মধ্যে আপনার বাবা হলে মিরাজই হবেন। হ্যাঁ কেন এটা বলতেছিলেন একটু কাছে নিয়ে আমার বলুন। নামের সাথে মিলানো এই কারণে। মফিজের নামের সাথে তো মিল আছে, মফিজ মিতু। কিন্তু আমার প্রথম বুঝার পরে তো আমি মিরাজকে চিনি। মিরাজকে চিনেছেন, সেই অর্থে হ্যাঁ হ্যাঁ আমি তাকে বাবা হিসেবে দাবি করি। আপনি কিছু বলবেন, বলার আছে আপনার, নাকি চুপচাপে থাকবেন যেটা আপনার জন্য বেটার হয়? না আমি আর কি এই তো বলতেছি নেন মাইক্রোফোনটা নেন একটু। আপনি মিরাজ কিনা এটুকু বলেন শুধু। হ্যাঁ আমি মিরাজ। আপনি মিরাজ, ও আপনার কাছে ছিল জি, কতদিন আমাদের যাবত ছিল। ছিল? এই 6 বছর পর্যন্ত ছিল। 6 বছর পর্যন্ত। কত বছর বয়সে নিয়েছিলেন ওকে? ওরে 3 মাস যখন 3-4 মাস তখন নিয়েছিল। 3-4 মাস বয়স যখন তখন নিয়েছিলেন, তারপরে টানা 6 বছর ছিল। জি এরপরে এরপরে থেকে 6 বছর। 5 থেকে এরপর মফিজ সাহেব এসে নিয়ে যায়। নিয়ে যায়। এর মাঝখানে একবারও নেয় নাই? না এর একবারে নেই। আমি যে যোগাযোগ করছি, দেখাশোনা করছি। দেখাশোনা করেছেন। আচ্ছা, তো এই যে নিয়ে যায়, ওনাকে যে নিয়ে আসছিলেন এটা ওনার ওয়াইফ জানতো? ওনার ওয়াইফ অনুমতি দিয়েছিল? কার? ওনার ওয়াইফ, মফিজ সাহেবের ওয়াইফ? না। সেটা আমি তো জানি ও মফিজ সাহেব নিয়ে এসেছিল। মফিজ সাহেব এসে দিয়ে গেছে। মফিজ সাহেব আপনি ওনার কাছে গিয়ে নিয়ে আসছেন কোনটা? মফিজ উনি যায় নিয়ে আসছে মফিজ সাহেব। মফিজ সাহেব যে নিয়ে আসছে ওনার ওয়াইফের কাছ থেকে? হ্যাঁ। মানে আপনি মফিজ সাহেবের কাছ থেকে নিয়েছেন, কিন্তু কোনো লেখাপড়া করে নেন নাই? লেখাপড়া করে লেখাপড়া করে নেন নাই। ঠিক আছে, দেন। আপনার এটুকুই আমার দরকার ছিল, বাকিটুকু কি মনে হয় এবার বাবা কি হতে পারে? আমি জানি না। আপনি জানেন না, আপনি বলেন। আপনি যদি ওকে কনভিন্স করতে পারেন, আপনি যদি ওকে বুঝাইতে পারেন যে আপনি ওর বাবা। আমার মেয়ের বয়স যখন আপনার 3 থেকে 4 মাস বয়স, তখন আমি ভাইকে দিছিলাম। আচ্ছা, ভাইয়ের ওখানে মনে করেন 5 থেকে 6 বছর লালন পালন হয়েছে। ওখান থেকে পরে ওর একটা ভাই হলো মৃদুল নাম। হুম, তখন হলে পরে তখন আমি বললাম ভাই বা আমার বোনরে বললাম আমার মেয়েটাকে এবার আমি নিয়ে যাই, এবার আমি ঢাকাতে নিয়ে যাব। পরে ওরা আমাকে দিয়ে দিছে, আমি পরে নিয়ে আসছি। আপনার এমন কোনো মেমোরি কি আছে যেটা আপনার মেয়েকে বললে আপনার মেয়ে চিনবে, বুঝতে পারবে যে আপনি তার বাবা? এরকম কোনো মেমোরি বা এরকম কোনো ঘটনা কি আছে? না, আমার মেয়ের হাত ভেঙে গেল, আমি তো আমার মেয়েটাকে নিয়ে পঙ্গু হাসপাতালে নিয়ে দৌড়দৌড়ি করেছি। পঙ্গু হাসপাতালে নিয়ে গিয়েছিল সেই লোকটা? আমার হাত ভাঙা যখন ছিল তখন উনি ছিল, উনি নিয়ে গেছিল। আমি এটা ওকে চেহারা মনে নিয়ে পড়ছে? দৌড়দৌড়ি করেছি। ঠিক আছে। আমি প্রথমে দেখে বলেছিলাম উনি মফিজ। আচ্ছা, এই জন্যই বলেছিলাম প্রথমে দেখে যে মফিজ। ঠিক আছে। তো তখনও তুমি জানতা না যে উনি তোমার জন্মদাতা বাবা? না 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 তখনও জানতা না? না। হাত যে ভেঙে দিয়েছিল তার চেহারা মনে আছে? এখন মনে কে নেই। ভেঙে দিয়েছিল নামটা মনে আছে? হ্যাঁ ওনার ওয়াইফ। ওনার ওয়াইফ? হ্যাঁ আর উনি জানতো তুমি বাথরুমে পড়ে হাত ভেঙেছে, হ্যাঁ, আমাকে তাই বলা হয়েছিল। কিন্তু ভেঙেছিল ওনার ওয়াইফ। তো ওনার ওয়াইফ উনি যদি তোমার বাবা হয়, অন্য জায়গা থেকে দাবি করতেছে, আমি তোমাকে তুমি করেই বলতেছি কারণ না, না, তুমি চলে আসতেছে সে কারণেই। তো তাহলে ওনার ওয়াইফ তোমার কি হতে পারে? আমি উনি ওনার বিয়ে তো মা- ওনার জানাবো তো, ওনার ওয়াইফের সাথে আমাদের একটু আগে কথা হয়েছে। তো ওনার ওয়াইফ যেটা বলেছে যে ওনার 2টা বিয়ে ছিল। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা ডিটেলে যেতে চাচ্ছি না, আচ্ছা আচ্ছা কিন্তু যিনি হাত ভেঙেছিলেন তার নামটা কি মনে আছে তোমার? শাহেদা। শাহেদা, একটু মুখটা হাতে নাও, এটা হাতে নাও। কি করতে গিয়ে হাতটা ভেঙেছিল? কিছু একটা কাজের অর্ডার দিয়েছিল, করো নাই? করতে পারেনি তো উনি কি দিয়ে হাতটা উনি ভেঙেছে? মানে 2 হাত পিছিয়ে নিয়ে মোচড় দিয়েছিল। আর যখন আমার হাত ভাঙে আমি বুঝিনি যে আমার হাতটা ভাঙা। উনি দুপুরে ভাত খেতে আসছিল যখন, তখন আমরা একসাথে সবাই খেতে বসছি, আমি ভাত মাখিয়েছি কিন্তু হাতটা যে উপরে উঠাবো এই ব্যালেন্স হাতে ছিল না। তখন উনি খেয়াল করে যে আমার হাত বারবার পড়ে যাচ্ছে। তখন ঠিক আর আছে। কি শাহেদা জি। বলে যে তখন আমি
বাথরুমে পড়ে গেছি। তার পরের দিন আমি ওকে আপনার সে পঙ্গু হাসপাতালে নিয়ে পরে ব্যান্ডেজ করে নিয়ে এসে প্রায় 3 মাস দৌড়দৌড়ি করেছি এটাকে নিয়ে। তুমি যদি জানো যে শাহেদাই তোমার জন্মদায়ী মা, বাহ, আমি ওনাকে জীবনে মা হিসেবে মানতে পারবো না। উনি আমার মনে হয় না উনি মা, কারণ উনি যদি আমার মা হয়ে থাকেন তাহলে উনি আমাকে কীভাবে ঘর থেকে বের করে দেন। আর ওনার জন্য আজকে আমার লাইফে এত দূর আসা, যেটা হওয়ার কথা ছিল না যদি উনি আমার মা হন। দেখো সেটা ঠিক আছে, 6-7 বছর বয়সে এটা অনেক সময় বোঝাও যায় না আসলে কেন উনি আচরণটা করছেন। তোমার যে মেমোরিগুলো তোমার মাথায় আছে সেই মেমোরিগুলা ঠিক আছে, ইট ইজ পারফেক্টলি ওকে, বিকজ তুমি তো 6-7 বছরে ঘটনাকে ফেব্রিকেট করবা না এখানে এসে মিডিয়ার সামনে, না, না, ডেফিনেটলি না। করবা না। তোমার মাথায় যে মেমোরিগুলো আছে সেগুলাই সত্য। জি কিন্তু উনি যদি খারাপ আচরণ করেই থাকে তোমার সঙ্গে, তাহলে কোন প্রেক্ষাপটে করেছে, কেন করেছে, সেটাও তো তোমার এই পরিণত বয়সে এসে বোঝা উচিত কিছুটা হলেও। জি জি কারণ তুমি ছোটবেলায় যে মেমোরি নিয়ে আছো সেটা খুবই কষ্টদায়ক। তুমি যেটা বলেছো যে বাসায় দিয়ে বলতো 3 তলায় গিয়ে বলো যে কাজ, হ্যাঁ, হ্যাঁ। 4 তলায় কাজ। যদিও তুমি স্বীকার করবা না, তুমি স্বীকার না করলে এখানে মিলানোর কোনো সুযোগ আমাদের নাই। প্রথম জি। কথা হচ্ছে এটা, যদি ডিএনএ টেস্ট করার পরে এটা পজিটিভও আসে যে হ্যাঁ উনিই তোমার মা, তারপরেও তোমার মেনে নেওয়া না নেওয়ার উপর নির্ভর করে। এটা সম্পূর্ণই তোমার কিংবা তার ইচ্ছা অনিচ্ছার উপরে। কিন্তু উনি যদি তোমার বাবা হিসেবে তুমি অ্যাকসেপ্ট করো, তাহলে এটা বায়োলজিক্যালি এটা প্রুফ যে উনি তোমার মা। এখন পৃথিবীতে সব ঘটনাই আসলে বইয়ের পাতার মতো সাজানো গোছানো ঘটে না। মানুষের জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো নাটক, ড্রামা, সিনেমার চাইতেও অনেক বেশি নাটকীয়, অনেক বেশি পরিমাণে অতি ড্রামাটিক। তোমার লাইফে হয়তো সেরকম ঘটনাই ঘটেছে, আমরা হয়তো বা ফাইন্ড আউট করতে পারবো না যে কেন তিনি তোমার সাথে খারাপ আচরণ করতেন। তোমার মায়ের একটা ইন্টারভিউ আমি করেছি, উনি আজকে এখানে আসেননি। ওনার কথা অনুযায়ী তোমার বাবা তাকে জানায়নি এখানে আসার ব্যাপারে, উনি সেজন্য আসেননি। তারপর আমরা তাকে ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পরে আমরা তোমার মায়ের প্রায় 5-7 মিনিটের একটা ইন্টারভিউ করেছি। জি জি সেই ইন্টারভিউটা তুমি এই মুহূর্তে শুনতে পাবা না, যখন ভিডিওটা আমি পাবলিশ করব তখন তুমি শুনতে পারবা যে আচ্ছা, আসলে উনি তোমার ব্যাপারে কি বলেছে। উনি আচ্ছা। তুমি যে কথাগুলো বলেছো সেই কথাগুলো আমরা তাকে প্রশ্ন করেছিলাম এবং তারপরে সেটার কি অ্যান্সার দিয়েছে সেগুলো তুমি বিস্তারিত ওখানে পাবা। আচ্ছা। এখন কথা হচ্ছে যে তুমি মফিজ সাহেবকে তোমার বাবা হিসেবে স্বীকার করবা কি করবা না, সেই জায়গাটায় আমরা যেতে চাই। আচ্ছা, পুরো ঘটনাটা আমি বলি। পুরো ঘটনাটা হচ্ছে এরকম যে তুমি যে রেশমি নামের বোনের কথা বলেছো তাকেও পাওয়া গেছে, তিনি তোমার বড় বোন এবং তুমি তার ছোট ছিলা। কতদিনের ছোট ছিল বা কত বছরের ছোট ছিল? মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন। 2 বছর ছোট বড়। 2 বছরের ছোট বড়। এই 2 বছরের ছোট বড় থাকা অবস্থায় এই ভদ্রলোকের সঙ্গে, মফিজের সঙ্গে এই মিরাজের খুব ভালো সম্পর্ক এবং সেই অবস্থায় ওনার ঘরে যখন সন্তান হচ্ছিল না তখন তিনি মানে মফিজ সাহেব তোমাকে এনার ঘরে দিয়ে দেন এবং সেখানে তুমি 5-6 বছর পর্যন্ত লালিত পালিত হও। তোমার মায়ের ভাষ্য অনুযায়ী যে এটা যে দেয়া হয়েছে সেটা সে জানতো না। আচ্ছা আচ্ছা তোমার মার সঙ্গে তোমার বাবার সম্পর্ক অন অ্যান্ড অফ কখনোই ভালো ছিল না। আজকে 25 বছরের সংসার, সেই 25 বছরের সংসারের মধ্যে ওনাদের মধ্যে ওনাদের সাথে কথোপকথন করে বা বলে যেটা বোঝা যায় যে এক ধরনের অস্বাস্থ্যকর একটা সম্পর্ক, যেটা হেলদি পরিবেশ না বাচ্চাদের বড় হওয়ার জন্য, সেরকম একটা সম্পর্ক ছিল। তো হতে পারে তুমি সেই ঘটনার শিকার, সেরকমও হতে পারে, বাট আমরা ঘটনার ডিটেলে যেতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে ওনাকে যখন দিয়ে দেয় সেখানে তোমার ছোটোবেলার একবারে আর্লি চাইল্ডহুডের মেমোরি গ্রো করেছে। এক পর্যায়ে ওনার যখন বাচ্চা হয় মৃদুল, সেই মৃদুলা আজকে এখানে এসছে, তুমি ক্যামেরাতে আমি আনছি না, তাকে তুমি ক্যামেরার প্রথম ফেজে আছে, তুমি তাকে দেখলে চিনবা এবং সেও তোমাকে দেখে চিনেছে, তোমার সেই ছোটোবেলার ছবি সে দেখে চিনেছে। তো মৃদুল হয়ে যাওয়ার পরে তোমার বাবা সেখান থেকে তোমাকে নিয়ে আসে। হ্যাঁ আমাকে নিয়ে আসছিল আমার। সেই মেমোরিটা তুমি বলেছো ভিডিওতে। জি জি তোমার বাবা নিয়ে আসে, কিন্তু তোমার বাবার যেই তোমাকে সময় দেওয়ার কথা সেই সময়টা সে দিতে পারে নাই। সে সারাদিন কাজের জন্য বাইরে থাকতো, সাইকেল নিয়ে যেত, সে সাইকেলের কথা তুমি বলেছো, হ্যাঁ। উনিও সেটা স্বীকার করেছে, হ্যাঁ উনি ওইভাবেই কাজ করতো। জি। তারপরে তোমাকে নিয়ে আসার পরে তুমি বাসায় যে ঘরের মধ্যে যেই টর্চারের শিকার হও তোমার ভাষ্য ওনাকে অনুযায়ী, বলার কোনো সুযোগ আমি পাইনি। তুমি তোমার বাবাকে বলো নাই বা উনি যে আসলে তোমার মা এটাও তুমি অ্যাকসেপ্ট করতে পারো নাই, বিকজ তোমার আর্লি চাইল্ডহুড সেখানে ছিল না। না না এরপরে যেটা হয়েছে যে তোমাকে বাসায় বাসায় দেয়া বা কাজ করানো বা বকাঝকা দেয়া, ঘর থেকে বের করে দেওয়া, এই কাজগুলো উনি স্বীকার করেছেন যে হ্যাঁ এগুলো উনি করতেন। কিন্তু এটাও বলেছেন যে তুমি চাইলে তার সম্পর্কে অনেক ভালো কথাও বলতে পারতা, শাহিদা সম্পর্কে। আসলে কি কোনো ভালো মেমোরি আছে তোমার না শাহিদাকে নিয়ে? আমার সাথে ঘটনা উনি কোনো ভালো কিছু করেনি যেটা আমি প্রেজেন্ট করবো এখানে। মানে কোনো কিছুই কি মনে নাই? তোমার কিন্তু জন্মদাত্রী মা সে, ভালো করে চিন্তা করে দেখো। না আমার কাছে এরকম কোনো মেমোরি নেই। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কেউ কাউকে দোষারোপ করবেন না, সিচুয়েশনটাকে অ্যানালাইজ করবেন প্লিজ। আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, কাউকে অ্যাকিউজ করবেন না। কারণ ঘটনা যেটা ঘটেছে যে 6 বছর পর্যন্ত হলো মিরাজের পরিবারে বড় হয়েছে, সুতরাং ওর জায়গাটা থেকে ওর মাকে কিন্তু, জন্মদাত্রী মাকে কিন্তু চেনার জন্য যথেষ্ট সময় ছিল না, খুব অল্প সময়। এবং তারপরে যখন এসছে তখন যে ঘটনাগুলোর মুখোমুখি হয়ে ওকে হারিয়ে যেতে হলো,
সেই ঘটনাগুলোই ওর মেমোরি। সুতরাং অনেকেই হয়তো আজকে শাহেদাকে নিয়ে, শাহেদাই তো না, নাম তো শাহেদা, শাহেদাকে নিয়ে হয়তো অনেক ধরনের কথা বলবেন, বাট আমি রিকোয়েস্ট করব যে শুধুমাত্র এই 5 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট জেনে 25 বছরের সংসারের পুরো গ্রাফটা আনা সম্ভব নয়। আমরা বরং পজিটিভভাবেই দেখি, এত কিছুর পরেও যে বাচ্চাটাকে পাওয়া গেছে, পরিবার ঠিকানা পাচ্ছে, এটাকেই আমরা বড় করে দেখি। মফিজ সাহেব, ও তো জানে মিরাজ ওর বাবা, আপনি কি বলবেন? মেয়েকে কি কি বলার আছে? মেয়ে তো পরে আমি নিয়ে এসে তো বলে দিলাম আমি তোমার অরিজিনাল বাবা আর তোমার শাহিদা তোমার আম্মু, এটা তো বলে দিছি তখন। সেটা তো বলছেন, তারপরে ও যেখানে গেছে সেখানেও তো 2-3 ঘর হাত বদল হয়েছে, সেখানেও তাকে বাবা মা ডাকতে হয়েছে। ওর বাবা মার বিষয়টা কিন্তু ওর কাছে কিন্তু এটা একটা খেলনার মতো হয়ে জি গেছে। খেলনা, জি। এক জায়গায় গিয়ে বড় হয়েছে, সেটা সে বাবা মাটা আসল বাবা মা না। তারপর আসল বাবা মার কাছে এসে মনে করেছে যে এটা কোন জায়গায় আসলাম, এটা তো নরক। তো অবশ্যই, জি। তারপরে সে পালালো না, পালাতে বাধ্য হলো। তারপরে যেখানে গেছে সেখানেও তাদেরকে বাবা মাকে ডাকতে হয়েছে, এবং লাস্ট যার ঘরে বড় হয়েছে সবচেয়ে লম্বা সময়, এখন সেখানেও সে বাবা মা ডাকে। এখন যখন পেয়ে গেছে মেয়ে, আর কোনো রকম কোনো সমস্যা হবে না আল্লাহর মতে। আমার কাছে থাকবে, যদি থাকবে, বেড়াবে, যখন যা খুশি তখন আমি করবো, সমস্যা নেই। আপনার ছেলে মেয়ে কয়জন এখন? আমার বর্তমান 1 ছেলে আর 3 মেয়ে। 3 মেয়ে। জি। বাকি যারা আছে ছেলে মেয়ে, ওরা কি জানে ওর ব্যাপারে? আমি শুধু জানি। রেশমিকে চিনি। না, আপনি শুধু রেশমিকে চেনেন, কিন্তু পরবর্তীতে কি শাহেদার ঘরেই বাকি বাচ্চাগুলো হয়েছে নাকি অন্য কোনো না, ভাই? শাহিদার ঘরে একটা ছেলে আছে, ক্লাস হ্যাঁ। 6 পড়ে, নাম সিয়াম রহমান। আচ্ছা। আর ওই পক্ষে একটা মেয়ে আছে। ওই পক্ষের মাঝখানে আরেকটা বিয়ে করেছিলেন আপনি, জি। সেটা তো ডিভোর্স হয়ে গেছে আপনার নাকি? জি। সেটা ডিভোর্স হয়ে গেছে। জি। ওই পক্ষের একটা মেয়ে আপনার কাছে আছে? ওটা বিয়ে দিয়ে দিছি। বিয়ে দিয়ে দিয়েছেন? জি, জামাই মালয়েশিয়া থাকেন। মালয়েশিয়াতে থাকে। তো কি বলার আছে এখন তোমার, বলো তুমি কি বলতে চাও? তোমার কথা কি? তোমার কথাটা খুব ইম্পর্টেন্ট। তুমি কি করবা? ওনাকে অ্যাকসেপ্ট করবা? আমার কিছু কথা আছে হ্যাঁ, এখানে। বলো প্লিজ, তুমি মাইক্রোফোনটা নিয়ে বলো তোমার বাবাকে যদি কিছু বলার থাকে, প্রশ্ন করার থাকে। আমি কোন পক্ষের মেয়ে? মানে আমি কে? তুমি তো আমার ওই যে রেশমির বোন। মানে আমার আম্মু শাহেদা। শাহিদা তোমার আম্মু, আর তুমি এলো ছোট, তোমার রেশমি পলো বড়। আর তারপর তোমার একটা ভাইয়া হয়েছে, ওর বয়স 12 বছর, ক্লাস 6 পড়ে। আমি চলে আসার পরে আমাকে খোঁজাখাটি করা হয়েছিল। খোঁজা হয়েছে, তারপরে আমাকে তো বলেনি, আমি তো কিছু জানি না। তোমার খোঁজ পাওয়ার পরে আমি তোমার আম্মুর সাথে কথা বন্ধ করে দিছি, এবং আমি এখানে আসি সে তাও জানে না, জানে হয়তো আমি তাকে বলে হ্যাঁ, আসি। আমি জিজ্ঞেস করেছি যেদিন আমি হারাই আপনার বাসা থেকে, সেদিন হ্যাঁ, ওইটা তো আপনি বাসায় ছিলেন না, আপনি সকালে বেরিয়েছিলেন, আপনি খবর পেয়েছিলেন যে আমি বাসায় নাই। হ্যাঁ, আমাকে বলছে মিতু এরকম, ঘর থেকে বেরিয়ে গেছে গা, তাড়াতাড়ি বাসায় আসেন। পরে বাসায় এসে শুনি কি বেরিয়ে গেছে গা। পরে আমি সারাদিন খুঁজলাম, পাইলাম না। সন্ধ্যার সময় মাইক নিয়ে বেরোলাম, মাইকিং করলাম সব জায়গা, খবর পাইলাম না। তারপরের দিনে যোগাযোগ করলাম, পাইলাম না। পরে থানায় জিডি করলাম। থানায় জিডি করেছিলেন? হ্যাঁ, থানায় জিডির কপি দিয়ে দিছি আমি। আচ্ছা, আচ্ছা। থানায় জিডি করা আছে। এতো এরপরে তো আমাকে তো কোনোদিন বলেনি তোমার আম্মু এই করছে বা এই আশা বিষয়, আমি বললাম কিছুই জানতাম না, এখনও জানি না। এই খবর পেয়ে মানে যে আমি এখন বেরিয়েছি। এই খবরটা কিভাবে পেয়েছেন? খবরটা আমরা 7 তারিখে গাড়ি চালাইতে, আমি তো ওই মিশুক চালাই, যে অটো গাড়িগুলা, তো 7 তারিখে গাড়ি চালাইতে যাই, অ্যাক্সিডেন্ট করে গাড়িটা পোল্টি খেয়ে পড়ে যায়। তা আমাদের কোনো সমস্যা হয় নেই, গাড়ি কাইতে হয়ে গেছে, গাড়ি উঠাইতে যায় মাজায় একটা ব্যথা পাইছি। আচ্ছা, আচ্ছা। ওই ব্যথার জন্য আমার এত দেরি এখানে আসতে, নাহলে আমি 4 তারিখেই চলে আসতাম। তাই এই হলো অবস্থা, আমি ওই টুকটাক গাড়ি চালাচ্ছি, এইভাবে আছি। আচ্ছা। এখন আমি ওই গ্রামের বাড়িতে থাকি, এখন আর তো ঢাকাতে থাকি না। এখন কোথায় আছেন? এখন গ্রামের বাড়িতে গোপালগঞ্জ এসে ভাটিয়াপাড়াতেই থাকি। ইনি আপনার কি হন? আমার ওই যে সিমিরাজ ভাই, ওই যে আপনার কি হন? আর ভাই লাগে এখন। আপন ভাই হন? না, আপন না তো, মানে আত্মীয় হন? আত্মীয়। ওই যে তুমি ওই যে রওশনার বলতে না, যে তোমার আম্মু, সে তো মনে করে যে ভূত সময় আপা বলতাম, তার স্বামী এটা হলো। না, আমার যখন প্রথম বুঝের হই আমি, কারণ আমি যেটা ওখানে বলেছি আমার পক্ষ হতে, আমার তখন 5 থেকে 6 বছর। তো আমার যখন প্রথম বুঝে হই তখন আমি ওনাকেই চিনি। হ্যাঁ, ওনাকে। ওনার পরে আমি মা হিসাবে রসনাকে জানি। হ্যাঁ, কারেক্ট, ঠিক আছে। ওখান থেকে যখন আমি ঢাকায় আসি, আসার পরে কিন্তু আপনার সাথে আমার সেরকম কোনো কথা হয় নাই। না, আপনি কাজে ব্যস্ত, বাসায় ছিলাম, রেশমিও ছিল, কিন্তু যে টর্চারগুলো আমার সাথে করা হইতো না, আমি আপনাকে বলতে পারতাম না, আপনি কখনো লক্ষ্য করছেন। আমার গায়ে কিন্তু মারেরও দাগ ছিল, এখনও অনেক দাগ আছে আমার গায়ে, ঠিক আছে? তো এটা কথা না, কথা হচ্ছে যে আমার সাথে যে এত অবহেলামি হয়েছে কেন, কারণটা কি? মানে আপনাদের, এটা তো আমি তো sure- আমার সাথে কেন এরকম হইলো? এটা তো আমি কিছুই জানতাম না, আর তুমি তোমাকে বলো নি আশা বিষয় বিবরণ।
যদি একটু জানতে পারতাম তো তারা ফয়সলা করতাম। এই যে হাতটা ভেঙে গেছে, হাতের সময় আমার কিছু বলেনি, আমি ঠিকই দৌড়দৌড়ি করছি, অফিসে ছুটি সেটা নিছি, নিয়ে দৌড়দৌড়ি করছি। না, সেটা তো অবশ্যই করছেন। তারপরে এই যে হারাইয়ে গেছে, আমি তো কিছুই জানতাম না, আমি বহুত খোঁজাখুঁজি করছি, বহুত জায়গা দৌড়দৌড়ি করছি, 1 মাস ছুটি নিয়ে কাটাইছি, আমার অফিসে চাকরি চলে যায়, তারপর রাতে বাইরে এসে চাকরি রাখছি, তাও তোমার আম্মু আমাকে কোনদিন বলেনি এই করছি, এই আশা উনি বিষয়। আমাকে বের করে দেওয়ার কারণ বলছে আপনাকে কখনো? না, আমাকে এই কথা আমি জানি না, আমাকে বলেও নেই। এই 4 তারিখে যখন আমি নিজে আমার ভিডিও বিকালবেলা আমি যখন দেখতে পাচ্ছি, তখন থেকে আমি তার সাথে কথাবার্তা বিচ্ছিন্ন করে দিছি, এবং প্লাস আমি আমার খাবার দাবার দেয়, এই তোমাকে বেরো শেষ। আপনি ভিডিও দেখে আমাকে চিনছেন কিভাবে যে আমি মিতু? আমি চিনবো না বা আমার মেয়েকে আমি চিনবো না, কি বলে? ভিডিওটা কিভাবে পাইছেন? ভিডিওটা তো আমি তো বের করতে পারছিলাম না, আমার ছেলে আছে সিয়াম, ও আমাকে ভাই করে দিছে। ভাই সিয়াম করে আমাকে চিনে? সিয়াম চিনবে, হ্যাঁ, তোমার ছবি দেখছে, ছবি ছিল, ছবি দেখে চিনে। আমার ছোটবেলার কোনো ছবি আপনাদের বাসায় আছে? আছে মনে হয়, একটা মনে হয় আছে, মনে হয়, খুব সম্ভাবনা। আচ্ছা, আমার যে দ্বিতীয় ভাই বোন যারা হয়েছে তারা আমাকে জানে বা আমার সম্পর্কে জানে? সিয়াম জানে, হ্যাঁ সবাই জানে, সুমি জানে, সবাই জানে আমার একটা মেয়ে আছে, এরকম হারিয়ে গেছে, সবাই জানে। আচ্ছা, আমি যদি এখন আপনার পরিবারে যাই, হ্যাঁ, আমি যদি শাহেদা যে আমার, ওনার সাথে আমি যদি কথা বলি বা আমি আপনাকে সহ তাকে জিজ্ঞেস করি যে আমার সাথে সেগুলো কেন করছে, আপনি এগুলোর কোনো পদক্ষেপ নেবেন? অবশ্যই নিব না মানে অবশ্যই আমি নিব। পদক্ষেপ বলতে আমি মারামারি ঝগড়াঝাটি যাচ্ছি না, আমার কথা আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে এইখানের মূল কারণটা কি ছিল, যেটা আমার সাথে কেন হলো, এখন এটা আমি তার সাথে কথা বলতে চাই। অবশ্যই। হ্যাঁ, আর এটার বিক্ষোভে আপনি যেহেতু আমার বাবা হিসেবে যাবে, আপনি কখনো চাবেন না আপনার সন্তান খারাপ দিকে যাক। তো অবশ্যই, আমি অবশ্যই, আমি এটার সুবিচার চাই, আমার এক কথা, আমি এটার সুবিচার চাই। ঠিক তার আছে। আগে বিষয়টা হচ্ছে, সরি আমি ইন্টারাপ্ট করছিলাম, আমি খুব না, মনোযোগ দিয়ে শুনছিলাম যে তুমি একটু বলো তার আগে যে তুমি অ্যাকসেপ্ট করতেছো কিনা যে উনি তোমার বাবা? হ্যাঁ, অবশ্যই অ্যাকসেপ্ট করতেছি। কেন অ্যাকসেপ্ট করতেছো? কারণ উনি যেহেতু বলতেছে যে উনি আমার খোঁজাখুঁজি করেছে, আর আমার জানা মতো উনি খোঁজাখুঁজি করবে, আর আমি ওনাকে প্রথম জিজ্ঞাসা এটাই করতাম যে উনি আমার নামে ডায়েরি করেছে কিনা, কিন্তু উনি আগেই বলছে উনি করেছে। হ্যাঁ, উনি যেটি করেছেন, আমি প্রশ্নগুলোর অ্যান্সার প্রথম পর্যায়ে আছে, কিন্তু আমি ইন্টারাপ্ট করতে চাইনি। আমি চাই তোমাদের মতো কথোপকথনটা কিছুটা হলো আমরা একটু বুঝি যে তোমরা আসলে কি নিয়ে কথা বলো। সে কারণে আমি জিডির কপিও দেখেছি, যেগুলো তুমি ভিডিওতে দেখতে পাবা। না, যদি জিডি করা হয় তাহলে পুলিশ কেন খুঁজে নেই? কারণ আমি যখন পুলিশের বাসায় থাকি, উনিও কিন্তু একজন পুলিশ, আমি বাসায় টিভি দেখতাম, সব কিছু দেখতাম, পেপারও পড়তাম আমি, কিন্তু তখন আমি ভালো বাংলা পারি। করলেই যে সেটা যে সবসময় বেটার স্টেপ হয় তা কিন্তু না। সেরকম পদক্ষেপভাবে আমাকে কেউ খোঁজাই হয়। তোমাকে মাইকিং করেছে সেটা উনি বলেছে আমাকে, আমি জানি না কতটুকু সত্য। তোমাকে জিডি করেছে, সেই জিডির কপি আমাকে দেখেছে, জিডির কপি আমার কাছে আছে। আচ্ছা, এক, এটা আমি ভিডিওতে দেখিয়েছি, তুমি দেখতে পাবা। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে তোমার মার যে আমি ইন্টারভিউটা করেছি সেখানে সে স্বীকারও করেছে যে হ্যাঁ বের করে দিয়েছিল, এবং সেটা সে গোপনও করেছে তার কাছ থেকে, সে নিজে মুখে সে স্বীকার করেছে, সেটার অডিও আমি রেকর্ড করেছি, সেটাও আমি দেখাবো। আচ্ছা, তুমি বিচারটা কেন চাইতেছো? বিচারটা হচ্ছে এই কারণে, কারণ ভাই বোন তো আমার আরও আছে, তাদের সাথে তো কোনো অবিচার হয়নি। তুমি এটাকে তোমার জায়গা থেকে লজিক্যাল তুমি এটা বলতে পারো যে হ্যাঁ আমি বিচার চাচ্ছি, তুমি তোমার সাথে সুর মিলাবে, আমি লক্ষ লক্ষ মানুষ সুর মিলাবে, হ্যাঁ, কিন্তু বিষয়টাকে এভাবে দেখলে বরং ভালো হয় না যে না, বাসায় আমরা 2 বোন ছিলাম। ডেফিনেটলি তুমি এভাবে চিন্তা করতে পারো, আমি তোমাকে বলতেছি এটা যে হ্যাঁ চিন্তা করার সুযোগ তোমার আছে যে তোমার সাথে কেন ইনজাস্টিসটা হলো। হ্যাঁ, বরং এভাবে না দেখে যদি বিষয়টা এরকম হতো যে তুমি কোনো কারণেই হয়তো লস্ট অ্যান্ড ফাউন্ডে সারা জীবন আসলে না, লস্ট অ্যান্ড ফাউন্ডের মাধ্যমে হয়তো তুমি যতটুকু পাইছো তোমার বাবা বা তোমার শেকড়ের পরিচয়টা, এটা তুমি সারা জীবন পাইতা, জি জি, এরকম ঘটনাও তো ঘটতে পারতো না? অবশ্যই। অনেকেরই বাংলাদেশে কদিন যাবত হলো লস্ট অ্যান্ড ফাউন্ড, কটাই আমরা সাকসেসফুল হয়েছি, তাই না? খবর ছিল না। হ্যাঁ, তো তুমি এই পরিচয় না পেয়ে তুমি যে পরিমাণ সাফার হচ্ছিলা, সেগুলো তো আমি আনি নাই তোমার ভিডিওতে। হ্যাঁ, সেই সাফারটা তো আজকে থেকে শেষ হয়ে গেল। জি জি, তুমি যদি একসেপ্ট করে নাও, তোমার শেকড়ের ঠিকানা তুমি পাইছো, জি জি, তাহলে এতটুকু তুমি তোমার লস মেনে একসেপ্ট করলে সমস্যাটা কোথায়? মানে বিচারের মুখোমুখি কেন করতে চাচ্ছ? জাস্টিফাই তুমি কেন করতে চাচ্ছ? জাস্টিফাই এটাই করতে যাচ্ছি যে আমার ভাই বোন তো আরো ছিল, আমার সাথে কেন অবিচারটা হলো? ডেফিনেটলি আই ডু এগ্রি। পজিটিভলি যদি আমাকে কেউ শো করতে পারে যে হ্যাঁ আমি কোনো কারোর প্রবলেম ছিলাম, দেওয়ার মতন হোস্টেল ছিল, সেই সুযোগটা তুমি তো পেতা না লস্ট অ্যান্ড ফাউন্ডে যদি তুমি না আসতা। বরং লস্ট সেটা অ্যান্ড ফাউন্ড ঠিক আছে। তোমাকে যতটুকু দিয়েছে অতটুকু তুমি নাও, মানে সেটা তো আমি অবশ্যই, পজিটিভটাকে এটা নাও, আমার- তোমার মার দিকে তো কোনো আঙ্গুল তুলো না। কারণ আমি তোমাকে এই কথাটা বলি যে তোমার মারও হয়তো 1000টা লজিক আছে, আমরা যেটা হয়তো আজকের এই অনুষ্ঠানে আনতে পারিনি। মা তো মাই, এর উপর কোনো কথা চলে না। সেটা তো অবশ্যই, মা তোমায়। তোমার সাথে যে খারাপটা হয়েছে, যেই জিনিসটা হয়েছে, সেটা অবশ্যই নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয়, কিন্তু আল্লাহ যদি মানে এটার যদি সুবিচার নাই করতেন, তাহলে হয়তো তোমাকে আজকে লস্ট অ্যান্ড ফাউন্ডের মাধ্যমে তোমার পরিবারের কাছে ফেরাতেন না। জি জি, তোমাকে ফিরিয়েছে যেহেতু, ক্ষমা হচ্ছে সবচাইতে মহত্তম গুণ। সেটা তো এবং অবশ্যই। এবং
পৃথিবীতে আমি জানি না কজন সন্তানের ভাগ্য হয় যে আসলে এটা বলাটা উচিত হবে কিনা, এক ধরনের ধৃষ্টতা হয়ে যাচ্ছে বলার, তারপরেও বলি, তুমি যেগুলো বলছো যা ঘটে গেছে আমি তো নিজের চোখে দেখিনি, যদি সব কিছুই সত্য হয়ে থাকে তাহলে তোমার জায়গাটা থেকে তুমি তোমার মাকে ক্ষমা করার একটা সুযোগ পাচ্ছ। এইটা কিন্তু একটা বিশাল গুণ, আর এইটা কিন্তু একটা বিশাল পাওয়া। আমি মনে করি এইগুলোকে নিয়ে কোশ্চেন আর না করে বরং এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই বেটার। হ্যাঁ, সারা জীবন হয়তো রেস্ট অফ দ্য লাইফ তুমি হয়তো তোমার মাকে হয়তো মন থেকে মানতে পারবা না, বা তোমার মায়েরও একটা সুযোগ থাকবে যে আমার মেয়ের যে মেমোরিটা আছে সেটা ভুলাই দিয়ে বাকি জীবনটা অন্তত তাকে যতটুকু ভালোবাসা দিতে পারিনি বাকি ভালোবাসা দিয়ে তাকে হয়তো আপন করে নেওয়া, সেটা হয়তো তোমার মা করবে না, আমি ভিডিওর মাধ্যমে তাকে রিকোয়েস্ট জানাবো। কিন্তু বাবা মাকে না আসলে কখনো জাস্টিফিকেশনের জায়গাটায় দাঁড় করানো উচিত না না। না না, সেটা অবশ্যই। চলতেছে রেকর্ডিং? আর ইউ শিওর? 25 মিনিট কিন্তু হয়ে গেছে। ওকে, আরেকবার দাও, পজ দিয়ে আরেকবার দাও। ও পজ দিয়ে দিয়েছো, আচ্ছা। তো আমি তোমাকে এটা রিকোয়েস্ট করবো যে এটাকে না তুমি জাস্টিফাইড জায়গাটা নিও না, মানে কেন করেছিল সেই বিচারের জায়গাটাই নিও না। তোমার বয়স কত এখন আনুমানিক? আমার থেকে ভালো উনি জানে। ও কত সালে জন্মগ্রহণ করেছে মনে আছে? 20-21 হবে। 20-21 বছর বয়স। আমি ধরে নিলাম আরো 2 বছর বাড়াই ধরলাম, ধরেন 23 বছর। 23 বছরের মধ্যে ও হারিয়ে গেছে 16 বছর, তার মানে ও হারিয়েছে হচ্ছে 16 বছর বা 17 বছর যাবত। আচ্ছা, ও 14 বছর যাবত, সরি 14 বছর পরে 14 তুমি বছর পরিবারের যাবত কাছে আমি এটা ফিরতেছো। বলছি। এই 14 বছরে তুমি যেটা ফেস করছো তোমার জীবনে, অবর্ণনীয় গল্প, এটা তুমি পুরোটা আনতে পারিনি। আসলেই তো তাহলে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। তুমি কেন তোমার মাকে এটা নিয়ে কোশ্চেন করতে যাওয়া, কি দরকার? তোমাকে যদি 2টা অপশন দেই আমি, ধরো 2টা অপশন, তুমি আসছো আমার কাছে সপ্তাহখানেক আগে, লস্ট অ্যান্ড ফাউন্ডের ভিডিও হয়েছে, তুমি এখন যে ঘটনাটা জানলা সমস্ত কিছু, তুমি তোমার পরিবার পাইছো, সমস্ত কিছু পাইছো, তোমাকে যদি আমি সুযোগ দিই, ধরো এটার একটা সুযোগ আছে টাইম মেশিনে চড়ে, যদি সেই সুযোগটা নাই, টাইম মেশিনে চড়ে আবার পিছনে ফিরে যাওয়ার, তুমি এখন যা জানলা সমস্ত কিছু জানলা, জানার পরে তুমি টাইম মেশিনে পিছনে ফিরে যাবা এবং যাওয়ার পরে তোমার সুযোগ আছে, তুমি চাইলে লস্ট অ্যান্ড ফাউন্ডে আসতে পারো, নাও আসতে পারো। তুমি কোন সুযোগটা বেছে নিতা? না, অবশ্যই লস্ট অ্যান্ড ফাউন্ড। আসতা না? কেন আসতা? সব প্রতিটা মানুষই চায় তার পরিবারের সাথে পরিবার জীবন যাপন করতে। পরিচয়কে খুঁজতে যায়, তার মানে তুমি বেস্ট গিফটটা কিন্তু পেয়ে গেছো। না, সেটা তো অবশ্যই, এটা যেন আমি শুকরিয়া বেস্ট আদায় গিফটটা করি। পাইছো মানে তোমার এখন আর এই নেগেটিভ জিনিসটা নিয়ে টেনে হেঁচড়ে এটাকে লম্বা করার আর লম্বা আমি করতে চাই না, কিন্তু তাও মন থেকে একটা প্রশ্ন থাকে না যে আমি এতটা জীবন একা পার করেছি, একটা কোশ্চেন তো মার কাছে থাকবে যে মা তুমি কেন এটা করলা, একটা আবদার তো থাকে মার কাছে, এটা এর জন্যই, এর বেশি কিছু না। বাট আমি চাইবো যে তুমি তোমার মাকে এমন কোনো প্রশ্ন করো না যাতে করে সে এত বছর পরে বিব্রত করা অবস্থার মধ্যে পড়ে যায়। আমি তোমাকে রিকোয়েস্ট করবো লস্ট অ্যান্ড ফাউন্ডের লাখ লাখ দর্শকদের কাছ থেকে, মা সে মাই, না মা তো যত অবশ্যই কিছুই করুক না কেন, মা তোমাকে পেটে ধরেছে, ওই একদিনের যন্ত্রণা তুমি সারা জীবন দিয়ে শোধ করতে পারো না, তাই না? সুতরাং যাই কিছু করুক না কেন, যেটা কিছু করুক না কেন, মাকে কখনো কোশ্চেন করো না। এই 16-18 বছর পরে ফিরে গিয়ে কোশ্চেন করো না। এটা হচ্ছে আমার লাখ লাখ মানুষের পক্ষ থেকে আমি তোমাকে রিকোয়েস্ট করবো, এটা হচ্ছে বিষয় এক। আর 2 নাম্বার হচ্ছে যে তোমার বাবাকেও বলো, যেহেতু 25 বছর সংসার করছে তার সঙ্গে অন অ্যান্ড অফ, সো এই সংসারটা তোমাকে পাওয়ার পরে যেন কোনো ধরনের সংসারে যেন ফাটল না ধরে। আমাদের লস্ট অ্যান্ড ফাউন্ডের কাজ হচ্ছে মানুষকে এক করে দেওয়া, মানুষের মেল মন্থন ঠিক রাখা। সেখানে তোমার পাওয়ার পরে তোমার সংসারে যদি একটা সমস্যা তৈরি হয়, এটা আমার কখনো সারা আমি জীবনের নিজেও কষ্ট হবে। চাবো না। হ্যাঁ, সো তোমার কারণে যেন তোমার বাবা মায়ের সংসারের মধ্যে কোনো ঝামেলা তৈরি না হয়, না না না, এটা হচ্ছে তোমার কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে, এটা হচ্ছে বিষয়। মফিজ সাহেব, আপনার কাছেও আমার রিকোয়েস্ট থাকবে জি। যে মেয়েকে পেয়েছেন, আপনি যেটা বারবার বলতেছেন এখানে যে মার সঙ্গে ওর মার সঙ্গে কথা বলেন না, বা আপনার ওয়াইফের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়েছে, এটা আপনারা ঘুচায় ফেলবেন, ঠিক আছে? যা করছে করছে, হ্যাঁ, কিন্তু past যেটা past। হয়েছে পাস্ট ইজ পাস্ট, এখন সামনের দিকে আগায় যাবেন। হ্যাঁ, ওকে ইস্যু করে কোনোদিন আপনাদের মধ্যে আর ঝগড়াঝাটি না, তৈরি তা তো হোক, অবশ্যই এটা কখনো আর করবেন না। ঠিক এটা আছে। হচ্ছে আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকলো, কারণ আপনার কিন্তু আরো বেশ কয়েকজন ছেলে মেয়ে আছে, জি। তাদেরও কিন্তু সে মা, তাই না? সো এটা হচ্ছে বিষয় আর কি। সো থ্যাংক ইউ, আমরা শেষ করি। তোমরা ভালো থাকো। ফাউন্ডকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকো। আপনি শুধু মেয়ে পান নাই, মেয়ের জামাই পাইছেন, মেয়ের একটা ছোট বাচ্চা আছে তাকেও পাইছেন, মেয়ের জামাই মাশাআল্লাহ সে সমস্ত কিছু জেনে শুনে বিয়ে করছে। হ্যাঁ, সো ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। আর মিরাজ সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি ওনারা আলাদাভাবে যোগাযোগ করছে আমার সঙ্গে, ওনারা আর আত্মীয় যোগাযোগ করছে, আমরা সবগুলো ক্রস চেক করছি, করে দেখলাম যে হ্যাঁ, পেঁয়াজের যেটা বলে যে শিকড় এক জায়গাতে, সব শিকড় এক জায়গাতে, বাকিটুকু ঠিক আছে। ইনশাআল্লাহ দেখা যাক কি হয় না হয়। থ্যাংক ইউ, ভালো থাকো, ঠিক আছে? আর কিছু বলতে চাও, দর্শকদের কিছু বলতে চাও? না, সবাইকে ধন্যবাদ জানাবো যে দর্শকের জন্য আজকে এটা পসিবল হয়েছে। যে উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, যারা শেয়ার করছেন তাদের জন্য পসিবল হয়েছে। সো থ্যাংক ইউ, ভালো থাকেন আপনারা। কি হয় না হয় আমরা দোয়া করি ওদের জন্য, ওরা ভালো থাকুক। এই তো, আসসালামু আলাইকুম।